সুধী মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি স্টেশন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ভালো থাকার স্টেশনে। আপনারা জানেন যে প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত সমকালীন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আমরা আপনাদের সামনে আসি। তারই ধারাবাহিকতায় আমরা আজকেও এসেছি এবং আজকে শুরুটা একটু একটা প্রশ্ন করে করতে চাই। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে অর্গান শব্দটার নাম আপনারা সবাই জানেন, যেটাকে বাংলায় আমরা প্রত্যঙ্গ বলি, অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে আমাদের শরীরের সব থেকে বড় অর্গানটার নাম কি? আমাদের শরীরে সব থেকে বড় অর্গানটার নাম হচ্ছে স্কিন বা ত্বক, যেটাকে খুব সহজ ভাষায় চামড়াও বলতে পারি। এটা নিয়ে যারা কাজ করেন তাদেরকে আমরা ডার্মাটোলজিস্ট বলি। এবং ত্বকের একটা বৈশিষ্ট্য হলো ত্বকের মধ্যে ইমোশন কিন্তু এক্সপ্রেস করা যায়, আমাদের অনুভূতিগুলো ত্বকের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। ইমোশন বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের রাগ, আমাদের আনন্দ, আমাদের ভয়। ইংরেজিতে একটা কথা কিন্তু আমরা ছোটবেলায় রচনাতে লিখতাম যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ আওয়ার মাইন্ড। ঠিক যদি রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই তাহলে আমরা বলবো যে মুখপানে চেয়ে দেখি, ভয় হয় মনে, ফিরেছ কি ফিরো নাই, বুঝিব কেমনে। কাজে মুখের দিকে তাকিয়ে মনের কথা আমরা বলতে পারি। ঠিক এই যে ত্বক, মুখের এক্সপ্রেশন, এটার সাথে কিন্তু মানসিক একটা যোগাযোগ আছে যেটা আমরা ইমোশনের সাথে কানেক্ট করতে পারি। এবং এই মানসিক জায়গা বলতেই কিন্তু চলে আসে সাইকিয়াট্রি, যেটা মনোরোগ বিভাগ হিসেবে আমরা সবাই জানি। এবং সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এই যে মানসিক সমস্যা বা বিভিন্ন মানসিক অনুভূতির সাথে স্কিনের যে কানেকশন, এটা দেখা যাচ্ছে আর্টিকেলে 30 থেকে 60% তারা ওভারল্যাপড থাকে এবং কানেক্টেড থাকে। এটা কিন্তু সাধারণ সময়, এবং এই করোনা কালে এই সংযুক্তি আরো বেড়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সাইকিয়াট্রিক ইস্যুগুলা, মানসিক ইস্যুগুলা তো ইন্টারনালি দেখি আমরা, স্কিনের ঘটনাগুলো, ত্বকের ঘটনাগুলো কিন্তু আমরা এক্সটার্নালি দেখি বা বাইরে দেখি। তাই যদি হয় তাহলে এরা কিভাবে কানেক্টেড? এদের এই যোগসূত্রটাকে আমরা যদি এক কথায় বলি, সেটা মাইন্ড অ্যান্ড বডি কানেকশন, মনোদৈহিক সংযোগ। এবং এই কথা চিন্তা করেই আমরা আজকের পর্ব সাজিয়েছি ত্বকের উপর মনের ছায়া। আমাদের আজকে দুজন অতিথি আছেন। আমাদের প্রথম অতিথি হচ্ছেন আজকে ডক্টর চিরঞ্জীব বিশ্বাস। তিনি বিভাগীয় প্রধান, মনোরোগ বিভাগ, মেডিকেল কলেজ ফর ওমেন্স অ্যান্ড হসপিটাল। এবং আমাদের আজকের দ্বিতীয় অতিথি ডক্টর মুনিয়া শারমিন, তিনি ডার্মাটোলজিস্ট, ডক্টর ঝুমু খানস লেজার মেডিকেল সেন্টার থেকে। আমি প্রথমেই ডক্টর চিরঞ্জীব বিশ্বাসের কাছে আসতে চাই। ডক্টর চিরঞ্জীব বিশ্বাস, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ফ্রন্টলাইন কোভিড ফাইটার, আপনি এত ব্যস্ত সময় থেকে আমাদেরকে স্টেশন বাংলায় সময় দিয়েছেন। কেমন আছেন? মাইক্রোফোনটা বোধহয়। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ করার জন্য, এবং ধন্যবাদ আপনাকে। আমি ভালো আছি। অনেক ধন্যবাদ। ডক্টর মুনিয়া কেমন আছেন? আপনি ব্যস্ত মানুষ। ভালো আছি, আপনারা কেমন আছেন? আছি, আমরাও ভালো আছি। তাহলে আমরা মূল আলোচনা, অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। আমরা মূল আলোচনায় চলে যাই, কারণ আমাদের আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং। আমাদের মন নিয়ে কথা এবং সাথে স্কিন নিয়ে কথা, দুটোর একটা কানেকশন। আমি প্রথমেই ডক্টর চিরঞ্জীব বিশ্বাসের কাছে আসতে চাই যে আসলে সাধারণত আপনার কাছে কি কি ধরনের রোগী আসে যাদের সাইকিয়াট্রিক ইস্যুর সাথে স্কিন যে কন্ডিশনগুলো, এগুলোর ওভারল্যাপিং থাকে? আমাদের কাছে অনেক রোগী আছে, তার মধ্যে দুশ্চিন্তা রোগী যারা আমাদের দেখি, যারা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা রোগী ভুগছেন, তাদের মধ্যে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের
নামনেস কাজ করে, মানুষের মানে ঝিনঝিন করে, বিভিন্ন ধরনের বলে যে সাধারণত দেখা যায় সামান্য টাচে ঘাবড়ে যায়, সামান্য টাচে সেন্সিটিভ হয়ে যায় অতিরিক্ত, তারপর হচ্ছে ঘাবড়ে যায়, এবং চুলের প্রবলেম গুলো হয় যেগুলো দীর্ঘদিন দুশ্চিন্তার থেকে চুল পড়ার প্রবলেম। আমরা অ্যালোপেশিয়ার এই সমস্যা কিন্তু অনেক রোগীরা আমাদের কাছে নিয়ে আসে যে দীর্ঘদিন চুল পড়ে যাচ্ছে, তারপর যখন আমরা গবেষণা মানে হিস্ট্রি নেই তার থেকে, তাই যে সে দীর্ঘদিন তার ঘুমের ব্যাঘাত করছে, সে স্ট্রেসে আছে, দুশ্চিন্তা করে বিভিন্ন কিছু, যেটা সে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং সেটা দীর্ঘদিন ধরে, আর সেটা কোনো সমাধানও আসছে না, চিকিৎসাও করছেন না। তো এরকম ডার্মাটোলজিস্ট থেকেও আমাদের অনেক রোগী আসে, কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন ওসিডি থাকার কারণে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থেকে বারবার হাত ধোয়ার ফলে তার থেকে হাতের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, প্যারানয়েড হচ্ছে। তো এরকম কিন্তু আমাদের ডার্মাটোলজিস্ট থেকে অনেক পাঠানো হচ্ছে। আবার আরেকটা রোগ আছে যেগুলো আমরা ট্রাইকোটিলোম্যানিয়াতে দেখা যাচ্ছে তার চুলগুলোকে তুলে ফেলে। কিভাবে যে তার তুলে ফেলে এটা তারা নিজেরাও বুঝতে পারে না, ইম্পালসিভলি তুলে ফেলে, এবং দেখা যাচ্ছে একই এলাকার মাথার মধ্যে চুলগুলা থাকছে না। তো এগুলো কিন্তু অনেক সময় ডার্মাটোলজিস্ট কাছে যান, এবং তারা যখন দেখেন যে এটা ডার্মাটোলজি কোনো প্রবলেম না, তার চুল পড়ে যাওয়ার কারণ হচ্ছে সেই নিজে চুলটাকে নিয়ে ফেলে, তুলে ফেলে, তো তখন দেখা যাচ্ছে তারা আমাদের কাছে রেফার করছেন। এবং অনেক রোগ আছে যেগুলো কিন্তু ডার্মাটোলজির সাথে, বিশেষ করে রাতের ঘুমের সমস্যা, বিশেষ করে চুল পড়ার সাথে রাতের ঘুমের সমস্যা যেমন জড়িত, ঠিক সেরকম দেখা যাচ্ছে ডার্মাটোলজির কাছে যখন এসব সমস্যা নিয়ে আসছেন, যে দীর্ঘদিন ধরে চুল পড়ছে, ডার্মাটোলজির চিকিৎসায় রোগীটা ইমপ্রুভ করছেন না, তখন তারাও কিন্তু দেখছেন যে রোগী দীর্ঘদিন ধরে ঘুমের ব্যাঘাত, এবং অনেকের ক্ষেত্রে আমরা দেখি যেটাকে বলি আমরা অ্যানোরেক্সিয়া নার্ভোসা রোগীরা, তাদেরকে তারা মনে করেন তারা অনেক মোটা, তারা খাবারকে অ্যাভয়েড করেন, তাদের নিউট্রিশনাল ইমব্যালেন্স হয়, এবং দেখা যাচ্ছে একসময় তাদের মধ্যে ঠিক সেরকম স্কিন গুলো রাফ হয়ে যায়, তারপর দেখা যাচ্ছে চামড়া দেখা যাচ্ছে কুকড়ে যায়, তারপর দেখা যাচ্ছে যে চামড়া ইনফেকশনের চান্স থাকে, এবং চুল পড়ে যাচ্ছে। তো এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে তার ডার্মাটোলজিস্ট কিন্তু আমাদের কাছে রেফার করছেন। তার মানে দেখা যাচ্ছে কিছু কিছু রোগের ক্ষেত্রে, সাইকিয়াট্রিক রোগের ক্ষেত্রে আমাদের ডার্মাটোলজির সাথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আরেকটা রোগ আছে যেটাকে বলে আমরা একনি ভালগারিস বা ব্রন, যেটা অনেকে আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েরা নিয়ে আসে, টিনেজার বাচ্চারা। তো তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে রাত জেগে থাকার প্রবণতা, মোবাইল চালানোর প্রবণতা, এবং দেখা যাচ্ছে দুশ্চিন্তা, স্ট্রেস, এগুলোর কারণে কিন্তু প্রচুর ক্ষেত্রে কিন্তু একনির ভূমিকা আছে, মানে আমাদের ব্রণের ভূমিকা আছে। তার মানে সাইকিয়াট্রির সাথে কিন্তু ডার্মাটোলজির সাথে যেমন জড়িত সম্পর্ক আছে, ঠিক ডার্মাটোলজির সাথে কিন্তু সাইকিয়াট্রির অনেক রোগের কিন্তু সম্পর্ক আছে। এবং অনেক রোগীর আমরা পাই যে বিনা কারণে চুলকানোর কথা বলে, যে হাতে পায়ে টুরাইটিস বলে আমরা, যেখানে বলে রোগী চুলকাচ্ছে কিন্তু কোনো ধরনের প্যাথোলজি পাওয়া যায় না। ডার্মাটোলজি থেকে বলে না, আমরা তো কোনো প্যাথোলজি পাচ্ছি না, টেস্ট করে দেখা যাচ্ছে কোনো অ্যালার্জিক সমস্যাও না, কিন্তু রোগী বলে সারাক্ষণ আমার হাতে চুলকাচ্ছে। অনেকে বলে আমার হাতের মধ্যে পোকা হাঁটছে, কিন্তু আসলে কোনো ধরনের পোকা পাওয়া যায় না। তো এরকম বিভিন্ন ধরনের ডার্মাটোলজি প্রবলেম গুলো কিন্তু নিয়ে ডার্মাটোলজির কাছে আসে, তারা তখন আমাদের কাছে রেফার করে দেয়, বা আমরা অনেক সময় দেখি সাইকিয়াট্রিক সাথে জড়িত হয়ে তার বিভিন্ন ধরনের ডার্মাটোলজিক্যাল প্রবলেম হচ্ছে, তখন কিন্তু আমরাও তাদের কাছে সাইকিয়াট্রিক প্রবলেমের সাথে সাথে ডার্মাটোলজি প্রবলেমে সলভ করার জন্য তাদের কাছে রেফার করি, এবং তারাও কিন্তু তখন যখন চিকিৎসা করে তখন রোগীগুলো কিন্তু আস্তে আস্তে মানসিক দিকে উন্নতি হয়, এবং সাইকিয়াট্রিক দিকগুলো কিন্তু আস্তে আস্তে উন্নতি হয়ে সুস্থ দিকের দিকে যায়। চমৎকার বলেছেন। আপনার সাথে কথা হচ্ছিল আগে যে আপনার এটা নিয়ে আপনার গবেষণাও আছে, যে স্কিনের সাথে যে মানসিক যোগাযোগ, এটা নিয়ে বেশ কিছু আপনি রিসার্চের কাজও করেছেন। শুধু সেটা না, আপনি আত্মহত্যা নিয়েও রিসার্চের বেশ কিছু কাজ করেছেন। তো এই জায়গাগুলাই আমরা আস্তে আস্তে আসবো। এখন আমি একটু ডক্টর মুনিয়া শারমিনের কাছে আসতে চাই। ডক্টর মুনিয়া, আমরা কিন্তু একটা কথা বলি যে এই যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, এবং সুন্দর মুখের জয় সর্বত্র, এই কথাটা কিন্তু খুব প্রচলিত, এবং আমরা সবাই চাই যে আমাকে সুন্দর লাগুক, এবং সুন্দর লাগতে যে বার্ধক্য কিন্তু একটা অনেক বড় বাধা। সেই জায়গা থেকে একটু জানতে চাইবো যে আপনারা যখন ডার্মাটোলজিস্টরা বা স্কিন স্পেশালিস্ট, যদি আমি সাধারণ ভাষায় বলি, আপনারা যখন অ্যান্টি এজিং কথাটা বলেন, তখন আসলে অ্যান্টি এজিং মানে কি, আর অ্যান্টি এজিং এর ট্রিটমেন্টই বা কি? একটু সাধারণ ধন্যবাদ আপা, ভাষায় খুব যদি সুন্দর একটা প্রশ্ন। অ্যান্টি এজিংটা খুব সহজ ভাষায় যদি আমি বলি, অ্যাস্থেটিক্যালি যদি বলি, অ্যান্টি এজিং হচ্ছে একটা বায়োকেমিক্যাল প্রসেস, যেখানে কিছু রিঅ্যাকশনের মাধ্যমে ত্বকের সেলের যে ফাংশন, নর্মাল ফাংশনটাকে রিপেয়ার এন্ড রিজেনারেশন করা। এখন আমরা প্রতিদিন বিভিন্নভাবে বিভিন্ন রকম টক্সিনস এর সাথে এক্সপোজার হচ্ছে। মেন্টাল স্ট্রেস থেকে বিষাক্ত আসতে জিনিস পারে, আমাদের খাবার থেকে শরীরে আসতে আসছে। পারে, মেন্টাল স্ট্রেস থেকে আসতে পারে, খাবার থেকে আসতে পারে, রেডিয়েশন থেকে হতে পারে, ওয়েদার থেকে হতে পারে, এমনকি খাবারের মধ্যে বিদ্যমান যে প্রিজারভেটিভ, সেগুলো থেকেও আসতে পারে এই টক্সিন।
এই টক্সিন গুলো আমাদের শরীরের মধ্যে ফ্রি রেডিকালস তৈরি। এই ফ্রি রেডিকালস গুলো করে কি সেল গুলোকে ড্যামেজ করে ফেলে, যার ফলে ত্বকের সেলের বা শরীরের অন্যান্য সেলের যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়, সজীবতা হারিয়ে ফেলে, সেলটা ড্যামেজ হয়ে যায়। এর সময় প্রত্যেকটা মানুষ তার কিছু ভিজিবল চেঞ্জ দেখতে পায়, যেমন চামড়াটা কুঁচকে যাওয়া, চামড়াটা খুব শুষ্ক হয়ে যাওয়া, ত্বকে বলি রেখা আসা, মাথার চুলটা পড়ে যাওয়া, অথবা চুল সাদা হয়ে যাওয়া, এগুলোকে আমরা বলি এজ। এখন এই ফ্রি রেডিকালস গুলোকে যদি আমরা ডিটক্সিফাই করি, ডিস্ট্রয় করে ফেলতে পারি, তাহলে সেল তার স্বাভাবিক কার্যক্ষমতাটা ফিরে পাবে, সজীবতাটা ফিরে পাবে এবং নতুন ভাবে বাঁচবে। এবং একটা মানুষের ভিজিবল যে চেঞ্জ গুলো আমরা দেখছিলাম, সেই চেঞ্জ গুলো আস্তে আস্তে কমে আসবে। এটাকেই আমরা বলবো অ্যান্টি এজিং। বাহ, চমৎকার। তার মানে আমার বয়স যে বেড়ে যাচ্ছে, বয়সের চাকাটাকে আমরা যদি থামিয়ে দেই, যেটা আমাদের কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে সুকুমার রায়ের সেই কবিতার মতন, গল্পের মতন, যে 40-এর পরে বয়সের চাকা ঘুরিয়ে দিব যাতে বুড়ো হয়ে না মরি আমরা। তো সেটার জন্য বয়স বাড়ার বাইরেও আমাদের নিজেদের কিছু রোল আছে, যেমন আমার খাওয়া, আমার কিছু চিকিৎসার ব্যবস্থা আছে যেখানে আমার বয়সের চাকাটাকে আমি আটকে রাখতে পারি। কাজে আজকে দর্শক যারা দেখছেন, আমার মনে হয় এই টপিকটা নিয়ে আমরা এর আগে কখনো আলাপ করিনি। আপনারা যেভাবে আমাদেরকে প্রশ্ন করেন, আপনারা প্রশ্ন করেন মনের সাথে ত্বকের সংযোগ। আমাদের মনোরোগ বিশেষজ্ঞ আছে, আমাদের ত্বক বিশেষজ্ঞ আছেন এখানে আজকে, এবং এই প্রোগ্রামটা আমাদের কিন্তু ইউটিউবে থেকে যাবে, কাজেই পরে চাইলেও আপনারা দেখতে পারেন। যেটা বলছিলাম, মনের সাথে শরীরের সংযোগ, এবং স্ট্রেস হলে তো আমরা জানি খুব সাধারণ ভাষায় যে কিছু স্ট্রেস হরমোন তৈরি হচ্ছে। এই স্ট্রেস হরমোন শরীরে তেল নিঃসারণ বাড়াচ্ছে, সেটা মুখে পিম্পল তৈরি করছে, কপালে রিঙ্কেল, যেটা মুনিয়া বলছিলেন। তো এই যে স্ট্রেসের এত ধরনের এফেক্ট আছে, এই এফেক্ট গুলো আসলে কি? স্ট্রেসের অ্যাজ এ হোল এফেক্ট গুলো কি কি, এবং এই এফেক্ট গুলো আমরা কিভাবে ম্যানেজ করব, এটাই আমি ডক্টর চিরঞ্জীবের কাছে এখন জানতে চাইবো। ধন্যবাদ। আচ্ছা, স্ট্রেস আসলে আমাদের দৈনন্দিন জীবনে একটা খুবই একটা অপরিহার্য একটা অংশ, যে আমরা স্ট্রেসে কিন্তু আমরা সবাই কম বেশি পড়ি। স্ট্রেস কিন্তু সবার জন্য এক না, একই স্ট্রেসে সবার আচরণ কিন্তু একদম একরকম না। কেউ হয়তো অনেক বড় স্ট্রেসেও দেখা যাচ্ছে অনেকটা এফেক্টেড হচ্ছেন না, অনেকে হয়তো অল্প স্ট্রেসে অনেক বেশি এফেক্টেড হচ্ছেন। তো সেক্ষেত্রে মানুষের সাথে মানুষের পার্থক্য হতেই পারে, কিন্তু স্ট্রেস বিহীন জীবন কারোই কখনো পসিবল না। স্ট্রেস হবেই, এবং স্ট্রেস ছোট বড় আমরা কিন্তু সাধারণ মানুষরা যে কোনো স্ট্রেসে গেলে আমরা আমাদেরকে স্বাভাবিক অবস্থায় রাখতে পারবো। কিন্তু যখনই দেখা যাচ্ছে স্ট্রেসটা আমার জন্য দীর্ঘায়িত, অনেক দীর্ঘদিন ধরে স্ট্রেস হচ্ছে, এবং স্ট্রেস আমি কোনো সমাধান করতে পারছি না, স্ট্রেসের কারণে আমার কাজে কমে ব্যাঘাত ঘটছে, এবং স্ট্রেসের কারণে আমি কোনো ধরনের সাহায্য পাচ্ছি না, বা হয়তো আমি সাহায্য চাচ্ছিও না। তো যে কারণেই হোক, দেখা যাচ্ছে তার স্ট্রেসের কারণে তার শারীরিক বৃত্তীয় বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জ, আমরা সবার আগে বলি হরমোন। আমাদের ব্রেনের মধ্যে আমরা জানি যে কিছু হরমোন আছে যেগুলো বলে আমরা এসিটিএইচ, আমাদের হাইপোথ্যালামাস থেকে এসিটিএইচ বলে একটা হরমোন রিলিজ হয়, এটাকে বলে আমরা অ্যাডিনোকর্টিকয়েড রিলিজিং হরমোন। সেই হরমোনটা, এসিটিএইচ হরমোনটা আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আমাদের কিডনির উপরে একটা গ্ল্যান্ড আছে, সেটা বলে সুপ্রানুলার গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ড থেকে কিছু হরমোন তৈরি করে, যেটাকে বলে আমরা অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন, এগুলোকে আমরা স্ট্রেস হরমোন বলি। স্ট্রেস হরমোনে, এই হরমোনে আমাদের কাজ করে, এটা আমাদেরকে ফ্লাইট এন্ড ফাইট রেসপন্স, মানে আমরা যদি বলে একটা বিপদ যদি আমাদের কাছে আসে, সেই বিপদে আমরা কি করি, হয় বিপদ থেকে আমরা বিপদের সাথে যুদ্ধ করি, অথবা বিপদ থেকে আমরা ভেগে যাই। তো আমাদের শরীর এই জন্য প্রস্তুত হয়, এবং এই প্রস্তুতটা করে কিন্তু আমাদের এই অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন হরমোন। এবং এই স্ট্রেসের কারণে যখন অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন হরমোন রিলিজ হয়, তখন কিন্তু এর সাথে আমাদের নার্ভের সাথে সম্পর্ক আছে, এর সাথে আমাদের ডার্মাটোলজির সাথে সম্পর্ক আছে, এর সাথে আমাদের রক্তনালীর সম্পর্ক আছে, সেটা হার্টের সম্পর্ক আছে, সবগুলোই কিন্তু এর দ্বারা পরিবর্তিত হয়। এবং এই স্ট্রেসের সাথে, দীর্ঘদিন স্ট্রেসের থেকে আমাদের কর্টিসল বলে একটা হরমোন রিলিজ হয়। এই কর্টিসল হরমোনটা কিন্তু পরবর্তীতে আমাদের এইজিং প্রসেসে কাজ করে। একটু আগে যে এইজিং এর কথাটা আপনি বলছিলেন, যে এইজিং প্রসেসে কর্টিসল যদি রিলিজ হয়, কর্টিসলের কারণে কিন্তু আমাদের শরীর ওবেজ হয়ে যাবে, মোটা হয়ে যাবে। কর্টিসলের কারণে কিন্তু আমাদের ঘুমের ব্যাঘাত ঘটবে। কর্টিসলের কারণে কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা বলি স্ট্রেস ডায়াবেটিস, রোগীর সুগার ফ্ল্যাকচুয়েট করবে, রোগী কিন্তু প্রেশার ফ্ল্যাকচুয়েট করবে। আমরা অনেক রোগীদের পাই দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ভুগছেন,
এক্স-রে করে দেখি যে হার্ট অনেক বড় হয়ে গেছে, আমরা কার্ডিওমেগালি বলি। তার মানে রোগী কিন্তু বুঝতে পারছেন না তার হার্ট বড় হয়ে গেছে, কারণ সেরকম উপসর্গ বুঝছেন না। তো এটা রোগী বুঝছেন যে দীর্ঘদিন ধরে সে স্ট্রেসে আছে, তার ঘুম হচ্ছে না, তার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, এবং বিভিন্ন ধরনের কাজকর্ম পারফরমেন্সটা তার এবিলিটি ওয়াইজ সে করতে পারছে না, মানে তার যেটুকু ক্ষমতা আছে সে ক্ষমতা অনুযায়ী সে কাজ করতে পারছে না। হয়তো কাজ করছে, কিন্তু তার হয়তো ক্ষমতা অনেক বেশি, কিন্তু সে ক্ষমতা অনুযায়ী কিন্তু পারফর্ম করতে পারছে না। এটা আমি মনে করি যে মানুষ কোনোভাবে জীবনটা ঠেলে ঠেলে নিয়ে সে যাচ্ছে বলছে আমার দিন কাটছে, হ্যাঁ কাজ করি তো করি, এরকম কথাবার্তা। মানে কাজের মধ্যে না কোনো ইন্টারেস্ট আছে, না কাজের মধ্যে তার কোনো ধরনের সামনে যাওয়ার অ্যাম্বিশন আছে। যেমন আমি কাজ করছি, আমার কাজের ক্ষেত্রে রিওয়ার্ড আমি চাই, কাজের ক্ষেত্রে আমি প্রমোশন চাই। তার কথা হচ্ছে প্রমোশন পেলে পেলাম, রিওয়ার্ড দিলে দিল, বেতন পেলে পেলাম, বেতন না দিলে দিল, মানে তার মধ্যে ওই কাজের প্রতি কোনো ধরনের তার কোনো, এখন যে মানুষ অনেক বেশি খাটছে তার মধ্যে কিন্তু সে কাজ খাটার কারণে তার মধ্যে কিন্তু কাজের সেই রিওয়ার্ডটাও কিন্তু সে চাবে। যে মানুষ অনেক বেশি খাটছে সে কিন্তু চাবে যে আমাকে বেতনটা বাড়িয়ে দিক, সে কিন্তু চাবে আমার কিন্তু প্রমোশন হোক। সেই মানুষই চাবে না যার মধ্যে কিন্তু এই সে মানে সেভাবে কাজ করতে পারছে না, তার মধ্যে সেই অ্যাম্বিশনটা কাজ করছে না। এবং দীর্ঘদিন স্ট্রেস থেকে কিন্তু মানুষের মধ্যে অ্যাম্বিশনের সমস্যাগুলো হয়। মানুষ কিন্তু ওই মোটিভেশনের জন্য আমাদের ডোপামিন বলে একটা নিউরোট্রান্সমিটার কেমিক্যাল আছে, ডোপামিনে কিন্তু আমাদের মোটিভেশন আনে। দীর্ঘদিন স্ট্রেসে আমাদের ডোপামিনের যে সাইকেলটা কিন্তু ইমব্যালেন্স হয়, এবং অনেক ক্ষেত্রে আমরা এই স্ট্রেস থেকে মোকাবেলা করার জন্য পরবর্তীতে মাদকাসক্ত হয়, আর মাদক নিলে এই ডোপামিন লেভেলটা একটু বাড়ে। তো তারা তখন আনহেলদি ওয়েতে তখন তারা মাদক নেওয়ার মাধ্যমে এইভাবে ডোপামিনটা বাড়াতে চেষ্টা করে, কিন্তু পরবর্তী দেখা যায় সেই ডোপামিন বাড়াতে যে সে মাদকে তারা আসক্ত হয়ে যায়। যেটা আমরা সাধারণত দেখি যে যারা খুব স্ট্রেসে থাকে তারা কিন্তু স্মোকার, আমরা দেখেছি অফিসে যারা খুব স্ট্রেস থাকে, আমরা যখন জিজ্ঞেস করি যে স্মোকার তারা কি আপনি স্ট্রেসে আছে, তখন তারা স্বীকার করে হ্যাঁ স্ট্রেস থেকে বের হওয়ার জন্য আমার ফ্রেন্ড সাজেস্ট করেছিল সিগারেট, এবং সিগারেট খেয়ে আমি এখন একটু মুক্ত আছি। তো এরকম বিভিন্ন জন বিভিন্ন ওয়েতে হয়তো যাচ্ছে, কেউ হয়তো আনহেলদি কোনো ওয়েতে যাচ্ছে, কেউ হয়তো মাদক নিচ্ছে, কেউ হয়তো খেলাধুলা করছে, কেউ হয়তো অন্য ওয়েতে থাকার চেষ্টা করছে। এখন নর্মাল আমরা যারা মানুষ তারা কিন্তু হেলদি ওয়েতে ট্রাই করি। হ্যাঁ আমি হয়তো নিজেকে ভালো রাখার ট্রাই করি, আমি হয়তো নিজেকে একটু খেলার ট্রাই করি, নিজেকে একটু ঘুরতে যাওয়ার ট্রাই করি, নিজে একটু মুভি দেখার ট্রাই করি। আমরা কিন্তু আমাদের জায়গায় কিন্তু আমরা সেলফ অ্যাওয়ারনেস গুলো কাজ করে, কিন্তু যখন আমরা খুব স্ট্রেসড হই তখন কিন্তু আমাদের মধ্যে এই অ্যাম্বিশন গুলো কাজ করে না যে একটু ঘুরতে যাই, একটু যাই। এবং ইভেন আমি অন্যজনের কথাও কিন্তু আমি দেখা যাবে খুব খিটখিটে হয়ে যাচ্ছি, আমি অন্যজনের কথায় কিন্তু আমি মানে কথা বুঝে আমি কোনো কিন্তু ডিসিশন নিতে পারছি না, আমি কিন্তু কোনো প্রবলেম সলভ করতে পারছি না। যেটা দেখা যায় যে অনেক সময় আমরা দেখেছি যে বাসায় অনেক সময় বাবা মা যখন এসে বলে যে বাবাকে তোমার ছেলে তো পড়ালেখা করে না, বা তুমি একটু দেখো, সে বলে আমার এনার্জি নাই, আমার সময় নাই, ও করলে পড়লে পড়ুক, না পড়লে পড়ুক না। তারপরে এগুলোই কিন্তু দীর্ঘদিন স্ট্রেসের ফল। এবং পরবর্তী দেখা যাচ্ছে তাদের কিন্তু ওই যে আমরা দেখি যে অনেক মানুষের কিন্তু চুল উঠে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। এই যে চুল পেকে যাওয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বড় প্রবলেম। একটা আছে যে ফ্যামিলিয়াল, আমরা বলি যে বংশগত বা বংশগত যাদের আছে যে ছোট বয়স থেকে তাদের চুলটা পেকে যায়, তারা কিন্তু আলাদা। আমরা কিন্তু ইদানিং ক্লাস 5, 6, 7, 8 এর বাচ্চাদের কিন্তু চুল পাকা দেখছি, যেটাকে আমি মনে করি ডার্মাটোলজিস্ট যিনি আছেন আমাদের আপা, উনি কিন্তু আর এটা ভালো জানবেন। কারণ আমাদের মনে হয় যে টিনেজার বাচ্চারা কিন্তু যথেষ্ট ওনার কাছে আসে সে চুল পাকা নিয়ে। তো আমি মনে করছি দীর্ঘদিন স্ট্রেসে এরকম স্কিনের উপর যথেষ্ট প্রভাব ফেলে, এবং তার সাথে সাথে অ্যাপেটাইট খাবারের ক্ষেত্রে প্রবলেম হয়, এবং তার নিউট্রিশনাল প্রবলেমের কারণে অ্যানিমিয়া তো আছে, তার সাথে স্কিনের যেই এজিং প্রসেসটা কিন্তু দেখা যাচ্ছে খুব দ্রুত হয়, এবং দেখা যাচ্ছে অল্প বয়সী তাকে অনেক বয়স্ক লাগে। একটা আমরা দেখি যে 10 বছর 15 বছর একটা ছেলে বা মেয়ে যখন হয়তো বোঝা যায় না, কিন্তু যখন 30-35 বছর যায় তখন তাকে দেখা যাবে 5 বছর 10 বছর বেশি লাগে। বিশেষ করে আমরা এটা দেখি যে ফিমেল যারা বিশেষ করে কাজ করছেন, যারা ওয়ার্কিং মাদার্স যারা, তারা কিন্তু তার ফ্যামিলি মেনটেন করছেন, কাজ করছেন বাইরে, এবং দেখা যাচ্ছে কাজে লোড নিচ্ছেন, এবং সবকিছু মিলে দেখা যাচ্ছে তারা কিন্তু এজিং প্রসেস, বিশেষ করে আমরা দেখি ফিমেলদের কিন্তু এমনিতেই ছেলেদের তুলনায় কিন্তু এজিং প্রসেস একটু ফাস্ট রান করে। তো আর তারপর যখন স্ট্রেসে পড়ে তখন ফিমেলটা কিন্তু আরো বেশি দেখা যাচ্ছে তার ক্ষেত্রে প্রবলেম গুলো হয়। কারণ যে কোনো দুশ্চিন্তা রোগে দেখা গেছে গবেষণায় পুরুষদের তুলনায় একটা মহিলাদের দুশ্চিন্তায় ভোগার চান্স প্রায় 4 গুণ বেশি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাগুলো মহিলাদের দেখি। তবে সবাই কিন্তু তার স্বাস্থ্য ব্যাপারে সচেতন না, সবাই কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছেন না। তারা অনেকে হয়তো এইটার জন্য তার হাজবেন্ডকে যে বলবেন বা নিজে যাবেন, এই জায়গাগুলো কিন্তু এখন আমাদের বাংলাদেশে তৈরি হয়নি। নিজের নিজের টেক কেয়ারের জন্য আমি আমার এই এজিং প্রসেস, আমি বয়স্ক হয়ে যাচ্ছি, আমি একজন ডাক্তারকে দেখাবো। আমাদের দেশে কিন্তু এখন এই কালচারটা এভাবে তৈরি হয়নি। তবে হয়তো আমাদের মানে হায়ার কালচারের যারা মানুষ আছেন, যারা হয়তো একটু সচেতন, বা যাদের হয়তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কন্ডিশন হেলদি, তারাও হয়তো এই ক্ষেত্রে সাহায্য নিচ্ছেন। কারণ হয়তো আপা জানবেন যে কারণ প্রতিটা ডায়াগনোসিস মানে কস্ট গুলো কিন্তু একটু বেশি।
এটা কিন্তু আমাদের অনেকেই যারা ডার্মাটোলজিস্টে ট্রিটমেন্ট করতে যান তারা কিন্তু আমাদের কাছে অনেকেই বলেন, না ওষুধ আমি মাঝখানে বন্ধ করে দিয়েছি, একটু ভালো ছিলাম ওষুধ খেয়ে বা মলম নিয়ে, কিন্তু পরবর্তীতে আমি বন্ধ করেছি কারণ অনেক এক্সপেন্সিভ, 8-10 হাজার টাকা প্রতি মাসে আমার পক্ষে সম্ভব না এইগুলা টাকা পয়সা খরচ করা। তো এগুলো কিন্তু পরবর্তীতে কিন্তু এই যে ট্রিটমেন্ট যে করতে পারছে না, এটাও কিন্তু তাকে স্ট্রেস দিচ্ছে যে তার দরকার ট্রিটমেন্ট, সে ট্রিটমেন্ট করতে পারছে না, তার ফাইন্যান্সিয়াল প্রবলেম, এটা কিন্তু তাকে স্ট্রেস দিচ্ছে। এনভায়রনমেন্ট, পরিবেশ দেখা যাচ্ছে, পরিবার তাকে দেখা যাচ্ছে প্রথম সাপোর্ট দিচ্ছে না যে তোমার এখানে আমাদের টাকা ক্রাইসিস আর তুমি তোমার এজিং প্রসেস নিয়ে বসে আছো। তো দেখা যাচ্ছে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রবলেম গুলো কিন্তু বাড়ে। তো আমি মনে করি পরিবার যদি এক্ষেত্রে সাপোর্টিভ হয় এবং স্ট্রেসটাকে একটা আমাদের জীবনের একটা অংশ হিসেবে যদি আমরা কাউন্ট করি, এবং কোন স্ট্রেসে পড়লে যদি আমরা একজন সাপোর্টিভ আচরণ করি, একজন স্ট্রেসে পড়লে তার স্ট্রেসটা না বাড়িয়ে দিয়ে তার স্ট্রেসটা কিভাবে কমানো যায় সেক্ষেত্রে তাকে আমরা যদি সাজেশন দিই, বা হয়তো এই ক্ষেত্রে প্রফেশনাল সাইকোলজিস্ট হতে পারে, সাইকিয়াট্রিস্ট হতে পারে, আমরা রিল্যাক্সেশন থেরাপি দেই, মেডিটেশন দেই, বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন থেরাপির মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু স্ট্রেসটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করি। তবে অনেকেই আছে কিন্তু তাদের কিন্তু স্ট্রেসটা অতটা দেখা যাচ্ছে যে সমস্যা তৈরি করে না। এটা হয়তো পারিবারিক শিক্ষারও একটা ব্যাপার, ছোটবেলা থেকেই তারা স্ট্রেসে মানুষ হয়েছে বা তার ফ্যামিলি তাকে কিভাবে ট্রেন আপ করেছে স্ট্রেস কিভাবে ডিল করতে হবে। তবে এই যে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমাদের অনেক সাইকোথেরাপি আছে, সাইকোলজিস্ট এরকম সাইকোথেরাপি আমরা দেন, স্ট্রেস ম্যানেজমেন্ট ট্রেনিং বলি আমরা। স্ট্রেস ম্যানেজমেন্ট ট্রেনিং এ কিন্তু একটা যে মানুষ স্ট্রেসে মোকাবেলা করতে পারছে না, সেও যদি ওকে মোকাবেলা করার ট্রেনিংটা নেয়, সে কিন্তু অনেক ক্ষেত্রে স্ট্রেসটা মোকাবেলা করতে পারবে, সেটা তার বাসা হোক, সেটা তার অফিস হোক, সেটা বাচ্চা কাচ্চা নিয়ে হোক, যে কোনো কিছু নিয়ে কিন্তু সে তার ডিলিং প্রসেসটা কিন্তু তার হেলদি হবে, এবং এটা কিন্তু তার এজিং প্রসেসটাকে কমিয়ে দিবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তার যখন মেডিকেশন লাগবে, সেই মেডিকেশন গুলো কিন্তু সে অ্যাক্টিভলি নিবে, সে মনোযোগের সাথে নিবে। কারণ সে দেখা যাবে যারা কাজের ক্ষেত্রে আন্তরিক না, তারা কিন্তু ওষুধ নেওয়ার ক্ষেত্রেও আন্তরিক না, এবং দেখা যাচ্ছে ডাক্তারের কাছে গেলেও তার চিকিৎসাটা ঠিক মতো না নেওয়ার কারণে পরবর্তীতে কিন্তু তাদের ট্রিটমেন্টটাও ক্ষেত্রেও তারা ইমপ্রুভ হয় না, এবং পরবর্তীতে কিন্তু দোষটা তারা পরবর্তীতে ডার্মাটোলজিস্টের কাছে যে দোষারোপ করে যে উনি আমাকে ট্রিটমেন্ট দিয়েছে আমি ভালো হইনি, কিন্তু তার ট্রিটমেন্ট যে গ্যাপটা আছে সেটা কিন্তু বেশিরভাগ রোগীরা কিন্তু উল্লেখ করেন না। চমৎকার। মানে দারুণ ভাবে আপনি বললেন যে স্ট্রেস আসলে যখন আমি স্ট্রেসে থাকছি তখন দেখা যাচ্ছে যে আমি আসলে আমার নিজেরই দায়িত্ব নিচ্ছি না, এবং এই দায়িত্ব না নিতে নিতে আমার ব্যক্তিগত জায়গায় টেক কেয়ারের, আমার পেশাগত টেক কেয়ারের এবং ক্ষেত্র বিশেষে সম্পর্কের জায়গাগুলোতেও আমরা দায়িত্ব যখন নেই না, সবখানেই একটা টেক কেয়ারের গ্যাপ তৈরি হয়। এবং যেটা ডক্টর চিরঞ্জিত খুব চমৎকার করে বুঝালেন যে স্ট্রেস হচ্ছে, আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে, এটাকে রিল্যাক্স করার জন্য, আমার প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে স্টিমুলেট করার জন্য অনেক রকম টেকনিক আছে। তো দর্শক, এখানে আমি একটা কথা বলতে চাই যে স্ট্রেস নেই এমন মানুষ কিন্তু নেই। ওটা ওই যে যেটা উনি বলছিলেন যে 4-5 বছর ক্লাস 4-5-এর বাচ্চার মাথারও কিন্তু চুল পেকে যাচ্ছে। আমরা কিন্তু চাপ দেই, আমরা অবশ্যই চাপ দেই, এবং এই যে এখন করোনার সময়, প্যান্ডেমিকের সময় আমরা কিন্তু এখন আরো অনেক বেশি স্ট্রেসের ভেতর দিয়ে যাচ্ছি, কারণ আমাদের লাইফস্টাইল হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে এবং গোটা বিশ্বব্যাপী যে মন্দা তৈরি হয়েছে সেই মন্দার ছোঁয়া থেকে আমরাও কিন্তু রেহাই পাইনি। এবং আগে তো অফিস, বাসার কাজ, স্কুল সবকিছু মিলে একটা গ্যাপ ছিল। এখন কিন্তু হোম অফিস বা এইসবের কারণে 24x7 আমরা অনেক বেশি কাছাকাছি হয়ে গেছি। আমাদের যে নগর জীবনের যে একটা মুখোশ ছিল দুইটা মানুষের মধ্যে আন্তঃসম্পর্কের জায়গাগুলোতে, মুখোশগুলো কিন্তু অনেকটুকু খুলে গেছে, যার কারণে স্ট্রেস কিন্তু এখন বেড়ে গেছে। কাজেই আমার স্ট্রেস হচ্ছে, এটা যদি আমি অনুভব করি, অবশ্যই আমার চিকিৎসকের কাছে আসাটা খুবই দরকার। মনোচিকিৎসকের কাছে এসে যদি প্রয়োজন হয় উনি ওষুধ লাগলে ওষুধ দেবেন, অন্য যদি কোনো সাইকোথেরাপি বা রিল্যাক্সেশন লাগে সেটাও তিনি প্রেসক্রাইব করে দিতে পারবেন। এবং দর্শক, আমি বলবো এটাকে কোনোভাবে নেগলেক্ট করা যাবে না। আমরা আবার একটু যদি ডক্টর মুনিয়ার কাছে আসি, স্ট্রেস নিয়ে আমরা অনেক কথাই শুনছি, যেটা ডক্টর চিরঞ্জীব বলছিলেন যে স্ট্রেস কিন্তু আমাদের ত্বকের উপর ফেলছে, চুলের উপর ফেলছে। তা আমি এটাই জানতে চাই যে স্ট্রেস আমাদের চুল, স্কিন, নখ এগুলার উপরে কিভাবে প্রভাব ফেলে, এবং একটা স্ট্রেসফুল স্কিন এটা আমরা কিভাবে দেখলে সাধারণ মানুষ বুঝবে যে আমাদের স্কিনের উপরে স্ট্রেস ইম্প্যাক্ট ফেলছে, স্ট্রেস প্রভাব ফেলছে। ডক্টর মুনিয়া। থ্যাংক ইউ আপা। এক কথায় বলতে গেলে স্ট্রেসটা মাথার চুল থেকে শুরু করে নখ পর্যন্ত স্কিনের প্রত্যেকটা পার্টের উপর এফেক্ট ফেলে। আমি যদি আগে স্কিনে, স্পেশালি ফেসের কথা বলি,
স্ট্রেস হরমোনের প্রভাবে এক্সেস অয়েল প্রোডাকশন শুরু হয়ে যায়, মুখে প্রচুর অয়েল হয়, তখন হয় কি একনি চলে আসে মুখে। এটা একটা স্ট্রেসের কারণ। একনি থেকে একনি স্কার হয়, মানে একনির গর্ত হয়ে যায়, মুখে দাগ চলে আসে। এরপরে আমরা দেখি যে স্ট্রেস থেকে অনেক সময় অতিরিক্ত শুষ্ক হয়ে যায় ত্বকটা। শুষ্কতার কারণে মুখে খুশকি হয়। খুশকি যে শুধু চুলে হয় তা কিন্তু না, খুশকি মুখেও হয়। এটাকে আমরা বলে থাকি সেবোরিক ডার্মাটাইটিস। এবং অতিরিক্ত রুক্ষতা থেকে ত্বকে বলি রেখা চলে আসে। এরপরে যদি দেখি স্ট্রেস থেকে আমরা ওবেসিটি ডেভেলপ করে। এই ওবেসিটি আরেকটা কারণ স্কিনের প্রবলেম। ওবেসিটি যখন অল্প বয়সে হয় তখন হরমোনাল ইমব্যালেন্সের কারণে দেখা যায় যে মুখে ছেলেদের মতো, মেয়েদের স্পেশালি ছেলেদের মতো লোম চলে আসে, যেটাকে আমরা বলে থাকি হার্সুটিজম। ছেলে মেয়ে দুজনেরই ওবেসিটির কারণে আঁচিলের মতো স্কিনের একটা প্রজেকশন আসে, এটাকে আমরা বলি স্কিল ট্যাগ। এছাড়াও ঘাড়ে, গলায় কালচে হয়ে যাওয়া, স্কিনটা মোটা হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই। এটা খুব কমন একটা ব্যাপার। এটাকে আমরা বলে থাকি একান্থোসিস নিগ্রিকান্স। এরপরে আমরা ড্রাইনেস থেকে সেকেন্ডারি ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো ডেভেলপ করে, কারণ নিজের অজান্তেই হয়তো আমরা চুলকে ফেললাম স্কিনটা। চুলকানোর ফলে মিউকোসা ইনজুরি হচ্ছে, সেখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন ডেভেলপ করছে। এবং স্ট্রেসের জন্য আর্টিকেরিয়া, র্যাশ, রোজাসিয়া, এইগুলো হচ্ছে স্কিনের ইনফ্ল্যামেটরি কন্ডিশন। এগুলো খুব কমন, এই ধরনের পেশেন্ট আমরা সবসময় দেখে থাকি। এবং যাদের আপা একটু যদি আর্টিকেরিয়া, রোজাসিয়া এগুলো যদি একটু বাংলায় বলতেন, আচ্ছা, যে কিভাবে বুঝবে এটা আর্টিকেরিয়া? রোজাসিয়া মানে হচ্ছে অনেক সময় আমরা দেখবো গালে দুই পাশটা লাল হয়ে থাকে কোনো কারণ ছাড়া। হয়তো অনেকে বলছেন যে আমি চুলার কাছে যাই না, আমি রোদে যাই না, আমি ত্বকে তেমন কোনো প্রোডাক্ট ইউজ করি না, কিন্তু আমার গাল দুটো লাল হয়ে আছে, আবার একটু দানা দানা হয়ে আছে, এটাকে আমরা বলবো রোজাসিয়া। আবার আর্টিকেরিয়া অনেক সময় দেখা গেল মুখে বা শরীরের বিভিন্ন অংশে হঠাৎ করে লাল হয়ে ফুলে গেল, এবং জায়গাটা যদি আমরা ধরে দেখি দেখবো যে সেখানকার তাপমাত্রাটা একটু বেশি এবং খুব বেশি চুলকাচ্ছে, কিংবা পেশেন্ট কমপ্লেন করতে পারে যে আমার জ্বালা পোড়া হচ্ছে, এটাকে আমরা বলে থাকি আর্টিকেরিয়া। হিপস আরেকটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, যেখানে ছোট ছোট লালচে দানার মতো, খুব লালচে দানার মতো অসংখ্য লাল লাল র্যাশ বের হয়। এবং এটা যদি আমরা হাত দিয়ে ধরি দেখবো যে হাতে আমরা ধরতে পাচ্ছি না, কিন্তু দেখলে বোঝা যাবে যে লালচে হয়ে আছে স্কিনটা, এটাকে আমরা বলি হিপস। এটাও ক্রনিক স্ট্রেস থেকে হয়। যাদের অটো ইমিউনো কিছু ডিজিজ থাকে, যেমন সোরিয়াসিস, এক্সিমা অথবা ভিটিলিগো, যেটাকে আমরা সেতি বলে থাকি, এই ডিজিজ গুলা স্ট্রেসের সময় কিন্তু প্রচন্ড ভাবে ফ্লেয়ার আপ। এরপরে যদি আমরা চুলে আসি, চুল পড়া এটা একটা কমন জিনিস। স্ট্রেস থেকে চুল পড়ে যাওয়া আমার মনে হয় যে 60% পেশেন্ট আমরা পাই চুলের সমস্যা নিয়ে যারা আছেন তারা স্ট্রেসে ভুগছেন। আরেকটা আর এখানে আরেকটা একটু আমরা একটু জেনে নিতে চাই যে চুল 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 পাকাটাও কি স্ট্রেসের সাথে রিলেটেড? জি আপা, আমি বলছি চুল পেকে যাওয়া, চুল পেকে যাওয়াটাও স্ট্রেসের সাথে রিলেটেড। এটাও স্ট্রেসের আরেক রকম সিমটম, যেটা স্কিনের সমস্যা হিসাবে প্রকাশ পেয়ে থাকে। চুল পড়ে যাওয়া, চুল পেকে যাওয়া। আবার অনেকে কমপ্লেন করেন যে আমার ছেলে বা আমার মেয়ের একটা জায়গা থেকে চুল নাই, এটাকে বলা হচ্ছে ট্রাইকোটিলোমেনিয়া, মানে নিজের অজান্তে স্ট্রেস থেকে টেনে টেনে চুল তুলে ফেলেন কিংবা আইব্রো তুলে ফেলেন, যার ফলে একটা জায়গা খালি হয়ে যায়। তারপর চুলটা যেহেতু স্ট্রেসের কারণে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি একটা কমন ডিসঅর্ডার, ভিটামিন B12, ভিটামিন D এগুলো ডেফিসিয়েন্সির কারণে চুলটা রাফ হয়ে যায়, চুলটা ভঙ্গুর হয়ে যায়, চুলের রংটা কালো থেকে একটু কালচে হয়ে যায়, যেমন সাদা চুলও হতে পারে, আবার চুলটা লালচেও হয়ে যেতে পারে। এরপরে যদি আমরা নখে আসি আপা, নখেও খুব মজার মজার জিনিস আমরা দেখতে পাই পেশেন্ট যেগুলো প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসে। একরকমের নখ দেখা যায় যে নেইল বেডটা সাদা, কিন্তু নখের উপরিভাগটা একটা ব্যান্ডের মতো ব্রাউন কালার হয়ে আছে, এটাকে আমরা বলি হোয়াইট নেইল প্যালেট। স্ট্রেসের কারণে এই জিনিসটা হয়। নখের মাঝখানে সাদা সাদা উঁচু রিজের মতো তৈরি হয়, এটা স্ট্রেসের কারণে হয়। নিজের অজান্তে যারা স্ট্রেসে ভোগেন দাঁত দিয়ে নখ কাটতে থাকেন, নখটা ভঙ্গুর হয়ে যায়, সেখান থেকে এগেইন ফাঙ্গাল ইনফেকশন ডেভেলপ করে। সুতরাং চুল থেকে নখ পর্যন্ত প্রতিটা স্কিনের পার্টে স্ট্রেসের প্রভাব আছে।
আচ্ছা, আমাদের কাছে দর্শকের প্রশ্ন এসছে, ডক্টর মুনিয়ার কাছেই এসছে, যে দুটো প্রশ্ন, যে মুখে দানা দানা থাকলে করণীয় কি, এবং চুল না পড়ার জন্য কি করণীয়? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরটা দেই। মুখে দানা দানা যদি থাকে এবং সেটার রং যদি লালচে হয়ে থাকে, আহ তাহলে আমরা বলবো যে এখানে এক্ষেত্রে প্রথম আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের স্কিনের হাইজিনটা মেনটেন করতে হবে। স্কিনের হাইজিনটা প্রপারলি, মুখটা ক্লিন করা, এবং দানা দানাটা কি শুধু মুখে হচ্ছে বা পিঠে বা শরীরের হাতে অন্য কোথাও হচ্ছে কিনা একটু খেয়াল করতে হবে। যদি শুধু মুখে হয়ে থাকে তাহলে আমি বলবো যে মুখটা যাতে খুব অয়েলি না হয়। যদি তেল তেলে থাকে স্কিনটা তাহলে 2-3 বার করে একটু মুখটা ধোয়া, একটু ফেস ওয়াশ ইউজ করা, কারণ আমরা এক্ষেত্রে হার্শ কোনো সাবান ব্যবহার থেকে বিরত থাকবো। মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুবো, যাতে ইরিটেশন না হয়, জ্বালা পোড়াটা না হয়। কারণ এই ক্ষেত্রে হয় কি, যাদের দানা দানা থাকে তারা আরেকটা কমপ্লেন করেন সাথে, যে স্কিনটা জ্বালা পোড়া হচ্ছে। এরপরে আমরা স্কিনে একটা মাইল্ড ময়েশ্চার দিব। স্কিনকে কিন্তু প্রলেপের পর প্রলেপ দিয়ে আটকে রাখবো না, তাকে নিজেকে শ্বাস প্রশ্বাস নিতে দিব। স্কিনে মাইল্ড ময়েশ্চার দিব। যদি স্কিনটা অয়েলি হয় সেক্ষেত্রে আমরা একটু অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ইউজ করবো, আর যদি খুব ড্রাই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটু সেরামাইড বা লাইকোরিক এক্সট্রাক্ট, যেগুলা স্কিনের ফ্যাট এবং লিপিডের পোর্শনটাকে ব্যালেন্স রাখে, এই ধরনের মাইল্ড ময়েশ্চারাইজার ইউজ করবো, কিংবা হ্যালুরোনিক অ্যাসিড, যেটা ত্বকের আর্দ্রতাটাকে ধরে রাখে। এরপরে আমরা বলবো যে স্কিনের নিউট্রিশনের দিকে আমরা একটু নজর দেবো, যেমন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাবো, যেটা আমাদের ফ্রি রেডিক্যালসকে নষ্ট করে ফেলবে, যার ফলে ত্বক তার নর্মাল কার্যক্ষমতা বা সজীবতাটাকে ফিরে পাবে। এবং আমাদের খাবারের মধ্যে অবশ্যই অ্যাডিকুয়েট ভিটামিন, মিনারেলস এবং ফাইবার থাকতে হবে। প্লেন্টি অফ ওয়াটার, প্রচুর পরিমাণের পানি খেতে হবে। এরপরে ঘুম আরেকটা ব্যাপার। যদি আমরা ঘুমাই প্রপারলি, অ্যাডিকুয়েট 8 ঘন্টা আমরা ঘুমাই, তাহলে দেখা যাবে স্ট্রেস হরমোনটা নর্মাল হয়ে এসছে, তখন এই সমস্যাগুলো কিছুটা কমে আসবে। এবং এগুলার পরে আপনি যেটা করতে পারেন, একজন ডক্টরের সাথে কথা বলতে পারেন, তার পরামর্শ অনুযায়ী আপনি ফার্দার মেজারমেন্ট নেবেন। এবং আর দ্বিতীয় কোশ্চেনটা আপা, চুল না পড়ার জন্য, চুল না চুল পড়ার না জন্য একটা পড়ার জন্য করণীয়। এটা স্ট্রেস থেকে চুল পড়তে পারে। স্ট্রেস থেকে অনেকগুলো কারণ থেকে চুল পড়তে পারে। স্ট্রেসে যেমন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে স্ট্রেসের সময় হয়তো আমরা ওভার ইটিং হয়ে যাচ্ছে, হাই ক্যালোরি ফুড নিচ্ছি, অথবা দেখা যাচ্ছে যে আমরা ব্যালেন্স ডায়েটটা নিচ্ছি না, একটা নিউট্রিশনাল ট্রানজিশন থাকে, যার ফলে এই ডেফিসিয়েন্সির কারণে হেয়ার ফলটা বেড়ে যায়। আবার নর্মালি স্ট্রেস হরমোনটা হেয়ার ফলটাকে অনেক গুণ বাড়িয়ে ফেলে। তো এক্ষেত্রে যেটা আপনি করতে পারেন, যে একটা নিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, একটা ভালো ভিটামিন আপনি নিতে পারেন। একটু লং টার্ম নিতে হবে ভিটামিন গুলো, এবং চুলের হাইজিনটা মেনটেন করতে হবে। দেখতে হবে যে চুলে খুশকি আছে কিনা। যদি এরকম খুশকি থাকে তাহলে আপনি একজন ডক্টরের সাথে কথা বলবেন। উনি আপনার খুশকিটা দেখবেন যে এটা কি ধরনের। আমরা একটাকে বলে থাকি সেবোরিক ডার্মাটাইটিস, অথবা চুলে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, যেটা থেকে চুল পড়তে পারে, আমরা বুঝি না। তো ওটা দেখে আপনার ডক্টর আপনাকে মেডিসিন দেবেন। এছাড়াও চুল পড়ার জন্য যদি ওরকম সিগনিফিকেন্ট কোনো কারণ চুল পড়ার খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কিছু ট্রিটমেন্ট অপশন আছে আমাদের, যেগুলো খুব পপুলার ট্রিটমেন্ট অপশন এবং খুব ভালো ট্রিটমেন্ট অপশন। যেমন আমরা পিআরপি দিয়ে থাকি, তারপরে হেয়ার রিগ্রোথ থেরাপি দিয়ে থাকি। এই ধরনের অনেক ট্রিটমেন্ট অপশন আছে যেগুলো দিয়ে আমরা সহজে চুল পড়াটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। বাহ, তার মানে সমস্যা থাকবে, প্রয়োজন হলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হব, এবং নিজে থেকে ওষুধ খাবো না। চিকিৎসক আগে বলবেন কি সমস্যা, সেটা বুঝে সেই অনুপাতে সেই হিসেবে ওষুধ দেবেন। কাজেই এখানে ডিপ্রেসড হওয়ার কিছু নেই। কিছুদিন আগে পড়ছিলাম যে ডিপ্রেশনে ভোগে না এমন মানুষ নেই, এবং এই বাংলাদেশে একটা আর্টিকেল খুঁজছিলাম আজকের এই প্রোগ্রামের জন্য, যে ডিপ্রেশনের রেট দেখার জন্য, যে দেখলাম যে ডিপ্রেশনে ভুগে শতকরা 54%, অ্যাংজাইটিতে ভুগছে 64%, এবং স্ট্রেসে ভুগছে 59%। এটা পাবমেডের একটা আর্টিকেলে এসছে। তো এই যে ডিপ্রেশন,
এই ডিপ্রেশনটা কিন্তু আমাদের এখানে ডিপ্রেশন বলি, অ্যাংজাইটি বলি, স্ট্রেস বলি, সবই কিন্তু শতকরা 50% উপরে, এবং জীবনের কখনো না কখনো আমরা ডিপ্রেশনে যাচ্ছি। এই জায়গাটা থেকেই আমি একটু আবার ডক্টর চিরঞ্জীবের কাছে জানতে চাইবো যে অনেকেই কিন্তু কমপ্লেইন করে যে আমি ডিপ্রেশনে পৌঁছে যাচ্ছি। আমি, এটা এরকম হতে পারে যে আমার মেডিকেল কলেজের কোনো স্টুডেন্টও আমাকে বলতে পারে ম্যাডাম আমার প্রচন্ড ডিপ্রেশন, কিন্তু এটা আসলে ক্লিনিক্যাল ডিপ্রেশন নাকি আসলে ডিপ্রেশন না, এই জায়গাগুলো কিন্তু জানে না, এবং এটা খুব সাধারণভাবে একটা গ্রস কথা হয়ে যায়। তো আসলে ডিপ্রেশনের আসলে এফেক্ট গুলো কি কি, এবং আমি যদি সত্যিকারের ডিপ্রেশনে পড়ি তাহলে সেটাকে আমি কিভাবে ম্যানেজ করব? ডক্টর চিরঞ্জীব। ধন্যবাদ। খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই এই উত্তরটা আসলে সবার জন্য আসলে জানা উচিত। সেটা সে আসলে প্রতিটা সুস্থ মানুষের ক্ষেত্রেই, এবং বিষণ্ণতা যে আছে তার জন্য তো অবশ্যই জানতে হবে, কারণ তার চিকিৎসার ক্ষেত্রে তা সে যদি নিজেকে রোগ আক্রান্ত না বুঝতে পারে তাহলে তো চিকিৎসার ক্ষেত্রে সে দেখা যাবে যাবে না। বা আমরা অনেক সময় বলি মাস ডিপ্রেশন, উপর থেকে হাসছে কিন্তু ভিতর থেকে সে ডিপ্রেসড। তো এই জিনিসগুলো কিন্তু একটা নর্মাল মানুষ নিজে থেকেই বুঝতে পারে, আরেকজন বাইরের মানুষ কিন্তু বুঝতে পারে না, বলছে সে তো উপর থেকে হাসছে, তার তো ভালোই আছে মনে হচ্ছে। তো আমরা যেই কথাটা বলছি বারবার ডিপ্রেশন, আসলে ডিপ্রেশনটা নর্মালি একটা প্যাথোলজিক্যাল ওয়ার্ড আমরা বলি। এটা আসলে নর্মাল কোনো ধরনের মন খারাপ না। আমরা নর্মাল যেটা হয়, আমার যেটা মন খারাপ হয় সেই মন খারাপটা কিন্তু বিষণ্ণতা বা ডিপ্রেশন আমরা বলি না সাধারণত, এটা মেডিকেল টার্ম না। নর্মাল মনটাকে আমরা বলি স্যাডনেস, বা এটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। এটা নর্মালি প্রতিটা মানুষেরই হতে পারে, এবং এই ক্ষেত্রে কোনো কারণ থাকে। সাধারণত দেখা গেল কোনো কারণের কারণে আমার মনটা খারাপ হতে পারে, যে আমাকে, আমি কোথাও যেতে চাচ্ছি, আমার বাবা আমাকে যেতে দিল না, এই থেকে আমার মন খারাপ হবে। কিন্তু এই মন খারাপটা কিন্তু আমার দীর্ঘস্থায়ী হবে না, ক্ষণস্থায়ী। সকালে মন খারাপ, বিকালে আমার কিন্তু মন ভালো হয়ে গেছে, কারণ হয়তো বিকালে বাবা আমার খাবারের অর্ডার দিয়েছে, ফুড পান্ডা থেকে এত খাবার নিয়ে এসেছে, খাবার কিন্তু আমার মন ভালো হয়ে গেছে। তার মানে এই যে সিচুয়েশন, আমার কিন্তু মুডটা ফ্ল্যাকচুয়েট করছে, বা আমার কিন্তু কারণে কিন্তু আমার মন খারাপ হচ্ছে, আর কারণে কিন্তু আমার মন ভালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু দীর্ঘস্থায়ী না, এটার কারণে কিন্তু কোনো কাজে কোনো ব্যাঘাত হচ্ছে না, বা এটার কারণে কিন্তু আমি দেখা যাবে কোনো অ্যাগ্রেসিভ আচরণ করছি না, এটার কারণে কিন্তু সুইসাইডের দিকে শিফট করছি না, আমার কোনো আত্মহত্যা চিন্তা মাথায় আসছে না। এটা হচ্ছে নর্মাল স্যাডনেস, যেটা আমরা কম বেশি সবাই ভুগি। এবং এটার জন্য আমাদের পরিবার যদি সাপোর্টিভ হয়, আমার এনভায়রনমেন্ট যদি এই ক্ষেত্রে আমাকে ইতিবাচক কথা বলে, দেখা গেল একটা ছেলে যদি দেখা গেলো পরীক্ষা খারাপ করলো, জিপিএ 5 পেলো না, সে দেখা গেলো মন খারাপ করলো, তার ফ্যামিলি যদি তাকে এই ক্ষেত্রে ক্রিটিসাইজ করে, তুলনা করে বসে যে তোমার পৃথিবীতে থাকা তো দরকার নেই, তোমার ভাই বোনরা সবাই জিপিএ 5 পেয়েছে, তুমি জিপিএ পেলে না, সেটা কিন্তু প্রভোক করলো, তখন কিন্তু সে ইম্পালসিভ ওয়েতে সুইসাইড করতে পারে। তো এইটা কিন্তু অন্য কেস, এখানে কিন্তু ফ্যামিলি ইনফ্লুয়েন্স একটা বড় কাজ করে। বা আমরা সময় দেখি যে একটা মেয়েকে অ্যাসিড মেরেছে, বা একটা মেয়ে কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছে, তারপর কিন্তু মেয়েটা তার টিচার দ্বারা বা পরিবারের দ্বারা কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু দেখা যাচ্ছে ক্রিটিসাইজ হয়েছে, এবং পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে সুইসাইড দিকে চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে টিজিং এর জন্য, ইভ টিজিং, যে মাঝে মধ্যে একটা আমরা কথা আসলে ইভ টিজিং এর কারণে দেখা যাচ্ছে যে গ্রামের থেকে বা আশেপাশের মানুষরা এই ক্ষেত্রে কিন্তু কোনো বিচারের ব্যবস্থা করতে না পারার কারণে সেই মেয়েটা কিন্তু বা সেটা কিন্তু সে হতাশার মাধ্যমে কিন্তু সে সুইসাইড দিকে গেল। এটা কিন্তু বিষণ্ণতা না, এটা কিন্তু তার, এটাকে বলি আমরা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। এখানে কিন্তু একটা ইমিডিয়েটলি স্ট্রেসের কারণে সে একটা এমন একটা হঠকারী সিদ্ধান্ত নিল, এই ক্ষেত্রে তার এক্সপিরিয়েন্সের সমস্যা হতে পারে, তার ব্যক্তিত্বের সমস্যা হতে পারে, বা পরিবারের সাপোর্টের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। এখানেও যদি বিষণ্ণতার সিমটম আসে, কিন্তু এখানে কিন্তু স্পেসিফিক কারণ কিন্তু জড়িত। কিন্তু যখন আমরা বিষণ্ণতার রোগ বলছি, এখানে কিন্তু সেরকম বড় কোনো কারণ থাকে না, সেটা সে রোগীরাই নিজেই বুঝতে পারে, এখানে আমার এমন কোনো বড় কারণ নাই। এবং এই মন খারাপটা আমার দীর্ঘস্থায়ী, মানে আমরা এই ক্ষেত্রে বলি প্রায় 2 সপ্তাহের বেশি স্থায়ী। এবং এই মন খারাপটা দিনের বেশিরভাগ সময় আমার মন খারাপ থাকছে। এক্ষেত্রে কিন্তু সে রোগীরা সাধারণত বলে বেশিরভাগ ক্ষেত্রে সকালের দিকে আমার মন সবচেয়ে বেশি খারাপ থাকে, তারপর দিন গেলে মনটা খারাপ থাকে, তুলনামূলক কম খারাপ থাকে, আবার রাত্রে গেলে কিন্তু ঘুমের সময় আবার মন খারাপ থাকে, ঘুম আসতে চায় না, বা দেখা যাচ্ছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি সেই স্যাটিসফ্যাকশনটা বা তৃপ্তিটা পাচ্ছি না, অনেক ভোরে ভোরে ঘুম ভেঙে যাচ্ছে। এই সবই কিন্তু তার ডিপ্রেশনের একটা সিমটম। ডিপ্রেশন তার মানে আমরা যে নর্মাল মন খারাপ হচ্ছে, সেখানে কিন্তু আমাদের ব্রেনের নিউরোকেমিক্যাল বলি যে নিউরো ট্রান্সমিটার, সেগুলোতে কিন্তু কোনো ইমব্যালেন্স হয় না, সেখানে এটা কিন্তু সেলফ লিমিটিং, মানে নিজে নিজে ভালো হয়ে যেতে পারে। এটা কিন্তু এটার জন্য কিন্তু চিকিৎসা লাগে না, ওষুধ লাগে না, এটা নিজে নিজে ঠিক হয়ে যায়। কিন্তু যখনই আমরা বিষণ্ণতার রোগ বলছি, সেখানে কিন্তু আমরা ব্রেনের সেরোটোনিন বলে একটা গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার কিন্তু ঘাটতি দেখা দেয়, এবং এই ঘাটতির সাথে সাথে দেখা যাচ্ছে আনুষঙ্গিক আরো নিউরোট্রান্সমিটার, বিশেষ করে আমরা বলি নয় অ্যাড্রেনালিন, যেটা ওই স্ট্রেসের সময় আমাদের রিলিজ হয়েছিল, সেটাও কিন্তু দেখা যাচ্ছে ঘাটতি হয়।
এবং তার সাথে সাথে ডোপামিন বলে আমাদের যে নিউরোট্রান্সমিটার আছে, যেটা আমাদের কাজের ক্ষেত্রে মোটিভেশন, কাজের ক্ষেত্রে অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, মনোযোগের ক্ষেত্রে কাজ করে, যেটা আমাদের মেমোরি প্রসেসিং এর আমাদের মনে রাখার ক্ষেত্রে কাজ করে, সেগুলোর কিন্তু ঘাটতি হয়। তো দেখা যাচ্ছে ওভারঅল তার কাজকর্মের সাথে ব্যাঘাত করা শুরু করে, সে কাজকর্ম কিন্তু করতে পারে না। যার অল্প বিষণ্ণতা সে অল্প কাজ করতে পারে না, যে মোটামুটি বিষণ্ণতা সে মোটামুটি কাজ করতে পারে না, আর যে সিভিয়ার বিষণ্ণতায় কাজ করে সে কিন্তু একেবারেই কাজ করতে পারে না, সে কিন্তু একেবারেই কাজে যেতে পারে না। চারজন এবং গার্জিয়ানরা যতই তাকে বলে তুমি তো অনেক কিছুই পারো, তোমার কাছে অনেক কিছু সম্ভব, তুমি কেন পারছো না, তো সেই ক্ষেত্রে কিন্তু এই বিষণ্ণতায় দেখা যাচ্ছে তার একটা কারণ, বিষণ্ণতার কারণে সে পারছে না। সে কিন্তু নো ডাউট তার কোনো ট্যালেন্টের কোনো ঘাটতি নেই। তো বিষণ্ণতাকে দেখা গেছে গবেষণায় যে বিষণ্ণতা কিন্তু আমাদের ডিমেনশিয়ার মতো, আমরা ডিমেনশিয়া আমাদের একটা রোগ আছে, এটা বয়স হয়ে গেলে আমাদের ব্রেনটা কিন্তু শুকিয়ে যেতে থাকে, এটা সবারই কম বেশি হয়। ডিমেনশিয়া রোগীদের শুকানোর প্রসেসটা অনেক বেশি হয়, তাদের ব্রেনটা অনেক বেশি শুকিয়ে যায়। বিষণ্ণতার প্রভাবে কিন্তু আমাদের দেখা গেছে গবেষণায় ব্রেন কিন্তু শুকিয়ে যায়, এবং এই শুকানোটা যদিও পার্মানেন্ট না, এটা আবার ঠিক হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ব্রেনটা শুকায় যায়, এবং শুকানোর কারণে তার দেখে যাচ্ছে ব্রেনে সে অ্যানালাইসিস ক্ষমতা করে ঠিক মতো কাজ করতে পারে না, সে সিদ্ধান্তহীনতায় ঢুকে, তার ক্যালকুলেশন কাজ করতে পারে না। যে কোনো কাজের থেকে পড়ালেখায় আমি মনে করি অনেক বেশি মনোযোগ দরকার হয়, এবং সেই পড়ালেখায় কিন্তু তার সবচেয়ে বেশি প্রবলেম গুলো তখন দেখা দেয়। অনেকে বলে সে তো মুভি দেখছে, সে তো গান শুনছে, কিন্তু আপনি যে দেখেন সে গান শুনছে কিন্তু ওই বিষয় থেকে মুক্ত হওয়ার জন্য, সে ডিস্ট্রাক্ট হওয়ার জন্য, ওখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু ওখানে যে সে যে এনজয় করছে তা না। অনেক সময় আমরা বিষণ্ণতার রোগীদের ক্ষেত্রে গার্জিয়ানরা বলে যে ওকে তো আমরা ঘুরতে নিয়ে গেছি, ওখানেও দেখি যে সে মন মরা হয়ে বসে থাকে, ওখানেও দেখি যে সে ঘোরার জায়গাটা এনজয় করছে না, অথচ এই খাবারটা সে অনেক খেতে পছন্দ করতো, ওকে এই খাবারটা দিচ্ছি তো সেই আগ্রহ ভয় খাচ্ছে না। বিষণ্ণতার বেশিরভাগ রোগীদের দেখা যাচ্ছে তাদের ক্ষুধা মন্দতা দেখা যায়। হ্যাঁ, কিছু কিছু বিষণ্ণতার ক্ষেত্রে খাবার রুচিটা বাড়তে পারে, কিন্তু সেটা খুবই নগণ্য। বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে দেখা যায় বিষণ্ণতায় তাদের খাবারের রুচি কমে যায়, তাদের ওয়েট কমে যায়, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নেতিবাচক চিন্তা আসে ভবিষ্যৎ নিয়ে সবসময় মনে হয় যে আমি কাজ করে কি করব, আমার তো ফল আউটকাম খারাপই হবে, আমি তো কিছু করতে পারবো না, আমার দ্বারা কিছু হবে না। এবং অনেক সময় মনের মধ্যে একটা শূন্যতা ভাব কাজ করে, এটাকে বলি আমরা ডিলুশন অফ, আমরা বলি নিহিলিস্টিক ডিলুশন। ভিতরের মধ্যে একটা শূন্যতা কাজ করে, কিছুই নাই, সব শেষ, মনে হয় সব শেষ হয়ে গেছে, কিছুই আমার জীবনে আমি পেলাম না, এবং নিজেকে দোষী দোষী চিন্তা করে, নিজেকে দোষী ভাবে সব কাজের জন্য, সেখানের জন্য সে যদি আমরা নিউট্রাল ওয়েতে দেখি আসলে সে কিন্তু দোষী না। যেমন একটা ছেলে যদি জিপিএ 5 না পায়, এটার জন্য যদি আমরা বলি যে সে দোষী, তাহলে কিন্তু বলা যাবে না, সে তার হার্ট ট্রাই করেছে, আমরা এটাই বুঝবো। কিন্তু কোনো একটা ছেলে পরীক্ষা ফেল করলো বা পরীক্ষা খারাপ করলো, কিন্তু তার বিষণ্ণতা অনেক বেশি সিভিয়ার, এবং তার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করছে, এবং তার মধ্যে দেখা যাচ্ছে বিষণ্ণতা দীর্ঘস্থায়ী, তখন তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু তার বিষণ্ণতায় ঝুঁকি, তার মানে ট্রিগার, কোনো একটা স্ট্রেস ফ্যাক্টর কিন্তু তাকে বিষণ্ণতার দিকে নিয়ে যাচ্ছে। এখন আমরা দেখেছি যাদের জেনেটিক ফ্যাক্টর আছে, বিশেষ করে আমরা দেখেছি বংশের সাথে এটা একটা গুরুত্বপূর্ণ রিলেশন আছে, পরিবারের মধ্যে বাবা মার মধ্যে, ভাই বোনের মধ্যে বিষণ্ণতা থাকে, তখন তাদের মধ্যে যে কোনো স্ট্রেসে এই বিষণ্ণতা রোগের প্রবণতা গুলো বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি পরিবারের মধ্যে কোনো বিষণ্ণতা ঝুঁকি আছে কিনা, পরিবারের মধ্যে কেউ সুইসাইড করেছে কিনা, এগুলো কিন্তু আমরা আগে থেকে হিস্ট্রি নিয়ে নিই, এবং যখন দেখি সে কিন্তু তাকে তখন আগে থেকে আমরা বলতে, সে কিন্তু যে কোনো স্ট্রেসে তার কিন্তু বিষণ্ণতায় যাওয়ার রিস্কটা বেশি থাকবে, কারণ জেনেটিক তার ফ্যাক্টর আছে, তার জিনটা তার আছে। এখন যে কোনো স্ট্রেস তার জিনটাকে দেখা যায় মিউটেট করে তাই সিমটম গুলোকে ডেভেলপ করবে, এবং যার একবার এরকম ডেভেলপ করে জেনেটিক ফ্যাক্টর আছে, তাই কিন্তু জীবনে মাল্টিপল বারবার এরকম বিষণ্ণতার ঝুঁকি আসতে পারে। এখন স্ট্রেস তো আমাদের জীবনে আসবেই, কিন্তু স্ট্রেসের প্রভাবটা তার জন্য তুলনামূলক সাধারণ মানুষের থেকে বেশি। তো সেক্ষেত্রে আমরা তখন তাদেরকে বলি যে যাদের এরকম ফ্যামিলি হিস্ট্রি আছে তাদেরকে সাইকোথেরাপির মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে তখন ওইভাবে ডেভেলপ করে। বিশেষ করে এইসব বিষণ্ণ রোগীদের ক্ষেত্রে আমরা সাপোর্টিভ সাইকোথেরাপি বলে একটা সাইকোথেরাপি আমরা ডিল করি। সেই ক্ষেত্রে রোগীরা অনেক সময় বলে যে আমাকে আমার পরিবার বুঝে না, আমার পরিবার আমাকে নেতিবাচক কথা বলে, আমাকে ক্রিটিসাইজ করে বসে, কারণ এদের ক্ষেত্রে আমরা দেখেছি, এদের ক্ষেত্রে আমরা বলি ছোট ছোট ব্যাপারে তারা খুব রিয়েক্ট করে বসে, ছোট ছোট ব্যাপারে খুব কষ্ট পেয়ে যায়, হয়তো পরিবার থেকে কষ্ট করে কষ্ট দিয়ে কথাটা বলছে না, রোগীটা মনে করে আমার পরিবার থেকে কষ্ট দিয়ে বলছে, পরিবার তাকে আমাকে দাম দিচ্ছে না, আমাকে ভ্যালু দিচ্ছে না, আমি চলে গেলেই মনে হয়, পৃথিবী থেকে চলে গেলেই মনে হয় পরিবার বাঁচে। এরকম পরিবার না চাইলেও তার মধ্যে এরকম নেতিবাচক থট গুলো আসে, এবং এই থট গুলোই তাকে প্রভোগ করে পরবর্তীতে সুইসাইডের দিকে নিয়ে যাওয়ার। তো এই থটটাকেও কিন্তু তাকে চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের সাইকোথেরাপি দরকার। কিন্তু এই থটটা চেঞ্জ করার জন্য তাকে যেইভাবে সাইকোলজিস্টকে যেতে হবে, এই যাওয়ার জন্য রোগীদের যে এনার্জিটা লাগবে, সেই এনার্জিটা আসলে একটা বিষণ্ণতা রোগী থাকে না, তার মধ্যে সব ক্ষেত্রেই নেতিবাচক চিন্তা কাজ করে, এনার্জি থাকে না, কোনো কাজ করতে চায় না, কোনো কাজের দায়িত্ব দিলে সে কাজ করতে চায় না, সবক্ষেত্রেই তার মধ্যে কিন্তু সমস্যাগুলো তখন আমাদের কাজ করে। তো
তো এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে। এই জন্য পরিবারের ইনভলভমেন্ট হতে হয়। পরিবারকে আমরা বলি এটা একটা রোগ, এটা নর্মাল মন খারাপ না। আপনি যদি মনে করেন তাকে ঘুরতে নিয়ে গেলে মন ভালো হয়ে যাবে, তাকে আপনি সে নামাজ পড়বে, ধর্মকর্ম করবে, মনটা ভালো হয়ে যাবে, সেই মন সাধারণ স্যাডনেস বা মন খারাপ কিন্তু এটা না। এটা কিন্তু বিষণ্ণতা রোগ। এই বিষণ্ণতা রোগের কারণ হচ্ছে সে দীর্ঘস্থায়ী তার মন খারাপ এবং এখানে ব্রেনে কেমিক্যাল ইমব্যালেন্স হচ্ছে। এবং এই ক্ষেত্রে কেউ যদি বলেন আমি বিশ্বাস করলাম না, তখন আমরা সিএসএফ বা আমাদের আমাদের মেরুদণ্ডের মধ্যে পিছন দিক দিয়ে আমাদের যে আমাদের সিএসএফ থাকে, যে একটা তরল পদার্থ থাকে, সেই তরল পদার্থের মধ্যে আমরা অনেক সময় কেমিক্যাল আমরা পাই, যেটা বিষণ্ণতার সেরোটোনিন কমে গেলে এই কেমিক্যালটা তখন এটাও কমে যায়। এটাকে বলে আমরা 5 হাইড্রক্সি ইন্ডিলো অ্যাসিটিক অ্যাসিড। এই কেমিক্যালটা তখন দেখা যাবে এটা তার কম। তো এটা কম মানে তার সেরোটোনিন কম। তখন আমরা কেউ যদি বলে আসলে নর্মালি বিষণ্ণতার জন্য নর্মালি কোনো টেস্ট নেই, এরকম আমরা কনফার্ম করে বলতে পারবো না রক্তের টেস্ট করে যে তার বিষণ্ণতা আছে। তবে আমরা ব্রেনের বিভিন্ন টেস্ট করে, বিভিন্ন টেস্ট আছে সেখানে দেখা যাচ্ছে ব্রেইনের অ্যাক্টিভিটি কমে গেছে। নর্মাল মানুষের অ্যাক্টিভিটি ব্রেইন যেভাবে কাজ করছে তার ব্রেন অ্যাক্টিভিটি কম। এটা আমরা বিভিন্ন কালার এরকম এমআরএস বলি, ব্রেনের মেটাবলিজম দেখে, যে তার ব্রেনের ফ্রন্টাল লোব থেকে আমাদের মেনলি আমরা চিন্তাগুলো কাজ করে, ফ্রন্টাল লোবটা তার কাজ করছে না, ফ্রন্টাল লোবটা তার হয়তো দেখা যাচ্ছে যে গ্রে কালার হয়ে বসে আছে। নর্মাল মানুষের দেখা যাচ্ছে সেটা হয়তো দেখা যাচ্ছে ইয়েলো কালার বা রেড কালার হয়ে বসে আছে, যে তার চিন্তা করছে ব্রেনটা। তার ক্ষেত্রে কিন্তু এমআরএস টেস্টটা করলে বোঝা যায় তার ব্রেন কিন্তু অ্যাক্টিভ না। তাকে যতই আমরা ইনভলভ করতে চাচ্ছি সে কিন্তু অ্যাক্টিভ না। তাকে যতই আমরা কথা বলতে চাচ্ছি সে কিন্তু কথা বলতে চাচ্ছে না, মিশতে চাচ্ছে না, সে ফোন ধরতে চাচ্ছে না, তার সামনে কথা বলে সে বিরক্ত হয়ে যাচ্ছে। তো বিভিন্ন ধরনের সিমটম কিন্তু তার দেখা দেয়। আমি মনে করি এক্ষেত্রে এরকম ক্লু গুলা রোগীরা কিন্তু হরহামেশি পরিবারকে দেয়, কিন্তু পরিবার অনেক সময় মনে করে এটা স্বাভাবিক মন খারাপ, হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু যদিও 14 দিনের পর যাওয়ার পরও তারা পরিবারের মানুষ মনে করে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমি মনে করি এখানেই জানা দরকার যে আপনার ছেলে বা মেয়ে যদি মন খারাপ থাকে তাকে জিজ্ঞেস করুন কেন মন খারাপ। এটা কি কোনো, অনেক সময় আমরা দেখি স্টুডেন্টদের বাচ্চাদেরকে দেখি যে হয়তো দেখা যাবে পড়ার ক্ষেত্রে টিচাররা তাকে হয়তো এটা একটা হয়তো বাজে একটা হয়তো ভার্বাল অ্যাবিউজ করেছে, বা অনেক সময় দেখি যে কোনো ধরনের সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হতে পারে, বুলিং এর শিকার হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা তখন বলি যে আপনারা আপনার বাচ্চার সাথে কথা বলেন কেন তার মন খারাপ, এটা বিষণ্ণতা নাকি স্বাভাবিক মন খারাপ, এটাকে ডিটেক্ট করার চেষ্টা করেন। এই জন্য আমাদের একটা ডায়ালগই ছিল ডিপ্রেশন লেটস টক, আমাদের কথা বলি আমরা চলে। তো এই কথা বলার ক্ষেত্রে আমরা জানতে পারবো এটা রোগ না এটা স্বাভাবিক মন খারাপ। যদি রোগ হয় আমাকে এটা নিয়ে হেলাফেলা করা যাবে না, কারণ এটা দিনকে দিন এমনি এমনি ভালো হবে না। এটা মাইল্ড থাকলে মডারেটের দিকে যাবে, মোটামুটির দিকে যাবে, মোটামুটি যদি আমরা ট্রিটমেন্ট না করি এটা কিন্তু সিভিয়ার দিকে যাবে। এটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আর যদি স্বাভাবিক মন খারাপ হয়, বুঝে যে স্বাভাবিক মন খারাপ, তাহলে তো চিন্তার কোনো কারণ নেই। সেক্ষেত্রে আমরা একটু সাপোর্টিভ রোল প্লে করবো, পজিটিভ কথা বলবো, তার নেতিবাচক দেখা যাচ্ছে কথাগুলো নিয়ে আমরা বাদ দিব, এবং দেখা যাচ্ছে তাকে নিয়ে আমরা তখন এই মানে লাইফের বাস্তবমুখী চিন্তা আমরা শুরু করবো। নর্মালি ছোটবেলা থেকে যদি একটা প্যারেন্টসরা একটা বাচ্চাকে বাস্তবমুখী ট্রেনিং দেয় তাহলে কিন্তু সমস্যাগুলো হয় না। ছোটবেলায় যদি শিখায় যে পৃথিবীতে তুমি যা চাবা সবই তুমি পাবা না, পৃথিবীতে কিছু তুমি হারাবা এবং এটাই তোমার নর্মাল অংশ, তাহলে যেটা আমাদের এখনকার দিনে আমরা দেখি যে একটা বাচ্চা ছোটবেলা থেকেই বাবা মা যখন দুজনে ওয়ার্কিং বাবা মা থাকে, দুজনে কাজ করে, বাচ্চাকে সময় দিতে পারে না, তখন তারা চিন্তা করে বাচ্চা যা চায় তাই দেওয়ার মধ্যেই আমি বাচ্চাকে খুশি রাখি। এটি কিন্তু খুব সমস্যা তৈরি করে। তখন দেখা যায় বাচ্চা দেখা গেল মোটরসাইকেল চাইলো মোটরসাইকেল দিয়ে দিল, বাচ্চা গাড়ি চাইলো গাড়ি দিয়ে দিচ্ছে। আমি কিন্তু ইদানিং দেখছি একটা কি বলবো একটা 10 ক্লাস 10 এর একটা ছেলেকে গাড়ি দিয়ে দিচ্ছে বাচ্চা, বাবা বলছে না আমি ওকে তো সময় দিতে পারি না, বেচারা চেয়েছে, আর আমার যেহেতু সামর্থ্য আছে আমি দিয়েছি লোন করে। তো এই জায়গাটা এখন এইটা আপনি দিলেন, কিন্তু নেক্সট টাইম যখন সে একটা কিছু চাবে তখন সে পাবে না, তখন কিন্তু সে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে মেনে নিতে পারবে না। এই মেনে নেওয়ার প্রবণতাটা কিন্তু তার অবশ্যই তৈরি করতে হবে। আর গার্জিয়ানরা যদি মনে করে যে তার সাথে একটা গার্জিয়ান আমি দিলে সে ভালো রেজাল্ট করবে সেই কন্ডিশনে যাচ্ছে, তাহলে কিন্তু এই যে তার জন্য খুব খারাপ হয়ে যাবে। কারণ আমরা চাই যে গার্জিয়ানের সাথে একটা বাচ্চা সবসময় একটা এমন রিলেশন ডেভেলপ করুক যেটা আমরা বলি নন কমার্শিয়াল, যে গিভ এন্ড টেক কোনো রিলেশন নাই। আমার বাচ্চাকে আমি রিওয়ার্ড দিব, প্রশংসা করব, খালি ভালো রেজাল্ট করে প্রশংসা করবো তা না, সে তার প্রতিটা ভালো কাজে আমি প্রশংসা করবো তা না, আমি এমনিও কিছু প্রশংসা করতে পারি। এটা শুধু ভালো কাজের প্রস্তুতি করতে হবে এমন কোনো কথা নেই। ঠিক সেরকম শাস্তিমূলক ব্যবস্থা থেকে আমি যদি ইতিবাচক জায়গাগুলোতে কাজ করি বেশি, তাহলে কিন্তু এক্ষেত্রে বাচ্চাকে মোটিভেট করা যায় অনেক ইজিলি। এই ক্ষেত্রে গার্জিয়ানদের যদি ট্রেন আপ করা যায়, তাহলে আমরা দেখেছি ছোটবেলা থেকে আসলে বিভিন্ন স্ট্রেস, বিভিন্ন এনভায়রনমেন্টের বিভিন্ন ইস্যুর কারণে দেখা যাচ্ছে বাচ্চাদের কিন্তু মানসিক রোগের ঝুঁকিগুলো বেশি থাকে। এবং গবেষণায় দেখা গেছে অ্যাডাল্টদের থেকে বাচ্চাদের, কিন্তু বাচ্চা বলতে আমরা সাধারণত বুঝি হয়তো 1 বছর থেকে আমরা সাধারণত বলি যে 18 বছর পর্যন্ত, এটা কিন্তু আমরা বাচ্চা বলি আমরা সাইকেট্রিক ভাষায়। দেখা গেছে বড়দের থেকে কিন্তু অ্যাডাল্টদের থেকে কিন্তু বাচ্চাদেরই মানসিক রোগের ঝুঁকি কিন্তু বেশি, বিষণ্ণতার ঝুঁকি কিন্তু বেশি। আপনি বিষণ্ণতার যেটা রেট বলেন তার থেকে বাচ্চাদের রেট কিন্তু আরো বেশি।
দারুণ একটা জায়গা বলেছেন, এবং আমার মনে হয় এটা সচেতনতা তৈরিতে খুব বেশি কাজে লাগবে। যেটা চিরঞ্জীব বলছিলেন যে বাচ্চাদেরকে কন্ডিশনালি আমরা যদি একসেপ্ট না করি, দুই রকম একসেপ্টেন্স হয়, একটা কিছু ডুইং এর জন্য, একটা বিইং এর জন্য। যে বাবা তুমি ফার্স্ট হলে তোমাকে এটা গিফট দিব, সেটা ডুইং। বাচ্চা তো প্রতিদিন ফার্স্ট হবে না, আর ক্লাসে 100টা স্টুডেন্টের মধ্যে একটা বাচ্চা ফার্স্ট হবে। ফার্স্ট নাই হলো, আমার বাচ্চাটা যে সুস্থ শরীরে বেঁচে আছে, আমার সাথে যে কথা বলছে, তার অস্তিত্বটাকেও কিন্তু আমার আসলে স্বীকার করা দরকার, যেটাকেই আমরা বিইং বলছি। এবং চিরঞ্জীব সেটাই বোঝাতে চাচ্ছিলেন যে আমার বাচ্চার অস্তিত্বকে, যে তুমি আমার জীবনে আছো অ্যান্ড আই এম ফিলিং ব্লেসড টু হ্যাভ ইউ, তুমি আছো, আই এম হ্যাপি দ্যাট তুমি আমার সাথে আছো, এই জায়গাটাকে যদি আমরা স্বীকার করে রাখি, বাচ্চাকে যদি এটা বোঝাতে পারি, বাচ্চার কিন্তু অনেক স্যাডনেস, খারাপ লাগা এমনি কমে যাবে। না হলে, যেটা চিরঞ্জীব বলছিলেন, যে বাবা মার সাথে সম্পর্কটা নাইলে কমার্শিয়ালাইজড হয়ে যাবে, গিভ অ্যান্ড টেক হয়ে যাবে। তুমি এটা করলে এটা দেবো, আমি সময় দিতে পারি না, তাহলে গাড়ি কিনে দিচ্ছি, দরকার হলে আমি লোন নিয়ে গাড়ি কিনে দিচ্ছি। এবং এটা করতে যেয়ে কিন্তু আমরা যে মিনিমালিস্ট যে লাইফ, আগে যেটা আমার আমার মনে আছে, আমার বাবা মা যেটা আমাদেরকে শিখাতেন, যে প্লেন লিভিং বা সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এখন সেটা না হয়ে একটা বাহ্যিক আড়ম্বরপূর্ণ জায়গা তৈরি হয়ে গেছে। ওই ব্র্যান্ডের মোবাইল ফোন লাগবে, ওই ব্র্যান্ডের গাড়ি লাগবে। আমি এমনও শুনেছি এক বাচ্চা তার প্যারেন্টসকে বলছে যে আমাদের গাড়িটা স্কুলের সামনে পার্ক করো না, কারণ আমাদেরটা পুরোনো মডেলের গাড়ি, তো সে লজ্জা পাচ্ছে যে পুরোনো মডেলের গাড়ি থেকে বাচ্চাটা ওখানে নামতে। এই জায়গাগুলো আসলে বাবা মার একটু খেয়াল করা দরকার। আর আরেকটা জিনিস চিরঞ্জীব, এটা চমৎকার আপনি বললেন, যেটা স্যাডনেস আর ডিপ্রেশন, এটা কিন্তু খুব মিসনোমার হয়ে যায়, যে আমার খারাপ লাগছে, তখন কিন্তু এটা বিভিন্ন বয়সেই হতে পারে। 18 পর্যন্ত যেটা বলছিলেন, যে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চাইল্ড বলছে, তারপরেও হতে পারে। আমার খারাপ লাগা থাকতেই পারে, আমি মানুষ, আমার খারাপ লাগা থাকবে। এবং এখন তো বলছে, যেটা বলছিলেন, যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশনের জন্য আমার স্ট্রেস হচ্ছে, এন্টারিক নার্ভাস সিস্টেম আরেকটা নার্ভাস সিস্টেম আছে, যেটা স্টিমুলেশনের জন্য কিন্তু আমার স্যাডনেসও বাড়ে। এখন তো বলছে যে আমরা যদি বাসি খাবার খাই, 6 ঘন্টা 8 ঘন্টার বেশি রান্না করা খাবার খাই, সেটাও আমার খারাপ লাগা তৈরি করতে পারে। এটাকে আমাদেরকে সেকেন্ড ব্রেইন বলছে, যে গাট সিস্টেম, যেটা আমাদের খাওয়া পরিপাক তন্ত্রকে। কাজেই কোনটা আসলে ডিপ্রেশন, এবং সেটা যদি আসলে ডিপ্রেশন হয়, সেটার কিন্তু অবশ্যই চিকিৎসা লাগবে। এবং যে কেমিক্যাল গুলার নাম বললো, এই কেমিক্যাল গুলার যদি ব্যালেন্স না থাকে, তাহলে এখানে আমাকে বাইরে থেকে ওষুধ খেয়ে ব্যালেন্সটা মেনটেন করতে হবে। এবং সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে যে এটা আরে ব্যাপার না এই কথা বলে ছেড়ে দেওয়া যাবে না, যেটা আমরা সচরাচর করি, কোনো ব্যাপার না বলে আমরা ছেড়ে দিলাম। তারপর চিরঞ্জীব যেভাবে বললেন, যে প্রথমে মাইল্ড, তারপর মডারেট, তারপর কিন্তু সিভিয়ার, আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে বাড়বে। এই জায়গাটা খুব অ্যাওয়ার হওয়া দরকার। এবং এই ডিপ্রেশনের জায়গাটা কিন্তু যে কোনো বয়সের মানুষ অনুভব করতে পারে। এবং আবার ওই কথা যেটা বলি, যে এখন এই পোস্ট প্যান্ডেমিক করোনার সময় এই জায়গাগুলো কিন্তু আরো বেড়ে গেছে। এবার আবার একটু ডক্টর মুনিয়ার কাছে আসি, যে ডিপ্রেশন নিয়ে যে আমরা এত কথা বললাম, এই ডিপ্রেশন কি আসলে বার্ধক্যের ছায়া ফেলে মুখের উপরে? আমি যদি ডিপ্রেশনে থাকি, তাহলে কি আমার বার্ধক্যটা ত্বরান্বিত হবে? এবং এখানে আমি কি কি, আমি হতে পারে আমি কোনো কারণে স্যাডনেসে ভুগেছি, অথবা এটা আমরা ভুগতেই পারি, আমার লাইফে একটা ডিপ্রেশনের ঘটনা ছিল, আমি ভুগেছি, এবং এখন এটা প্রচুর মানুষ ভুগছে। এটা আমার এটা আমার এজিংকে কতটুকু প্রমোট করে, এবং এটার প্রতিরোধ করতে আমি কি কি ব্যবস্থা নিতে পারবো? ডক্টর মুনিয়া। মাইক্রোফোনটা মিউট, মাইক্রোফোনটা একটু অন করেন। এখন কি শোনা যাচ্ছে? একটা প্রবাদ আছে না, চোখ হলো মনের আয়না। আসলেই তাই। আমরা যদি চোখ থেকে শুরু করি, একটা মানুষের চোখ দেখলেই বোঝা যায় মানুষটা এংজাইটিতে ভুগছে বা ডিপ্রেশনে ভুগছে বা খুব স্ট্রেসড। কারণ একটা মানুষ যখন স্ট্রেসে থাকে, চোখটা খুব ফ্যাকাশে থাকে। ওই যে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সের কারণে তার হরমোনাল একটা ইমব্যালেন্স হয় এবং চোখটা খুব সাদা থাকে, ফ্যাকাশে থাকে। স্ট্রেসের কারণে স্লিপিং ডিসঅর্ডার হয়, চোখের নিচে ডার্ক সার্কেল চলে আসে।
অথবা প্রপারলি ঘুম না হওয়ার কারণে ব্লাড ভেসেলস গুলা যখন ডাইলেটেড হয়ে যায় তখন লিগামেন্ট এন্ড মাসল উইকনেস চলে আসে, চোখের নিচটা পাফি হয়ে যায়, মানে এটাকে চোখের আমরা বলি নিচটা আই ঝুলে ব্যাগ। যায়, ফুলে যায়। এটা তৈরি হয়, এটা দেখলেই কিন্তু বোঝা যায় একটা মানুষ চোখের নিচে একটা পাফিনেস চলে আসে, এটাকে আমরা বলে থাকি আই ব্যাগ। এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে মানুষটা ডিপ্রেশনে ভুগছে। চোখ চোখের থেকে যদি আমরা ত্বকের দিকে একটু তাকাই, আমরা দেখবো যে ত্বকটা কুঁচকে আছে, নিজের অজান্তে কপালটা কুঁচকে থাকে সবসময়, দুইটা আইব্রোজ এর মাঝখানে কিছু ডিপ লাইন্স আছে, এটাকে আমরা বলি ফারোয়িং অফ ব্রাউজ। ডিপ লাইন্স তৈরি হয়ে যায় এরকম ভাবে কপালটা কুঁচকে থাকে। আমাদের মুখে একটা জয়েন্ট আছে যেটা ম্যান্ডিবল কে স্কালের সাথে জয়েন করে, এটাকে বলি আমরা টেম্পেরোমেন্ডিবুলার জয়েন্ট। এই জায়গার জয়েন্টটা, দুই চোয়ালের মাঝে এই জয়েন্টটা, এই জয়েন্টে ডিসফাংশন হয়, যার ফলে মানুষটা দাঁত মুখ খিচে থাকে, ক্লেনচিং অফ ফেস বলে থাকি। অনেক সময় একটা মানুষের চেহারা দেখলেই বোঝা যায়, কারণ দাঁত মুখ খিচে আছে, ব্রোজ গুলা খুব, তার দুইটা ব্রোজ খুব কুচকে আছে, চেহারা দেখলেই মনে হচ্ছে। আবার মাসকুলার উইকনেস এর কারণে টেম্পেরোমেন্ডিবুলার জয়েন্টে ডিসফাংশন হচ্ছে, মাসকুলার উইকনেস হচ্ছে, গালগুলো স্যাগি হয়ে যাচ্ছে, থুতনির নিচে ডাবল চিন চলে আসছে। সুতরাং অ্যাট এ গ্যালেন্স একটা মানুষকে দেখলেই বোঝা যাচ্ছে সে ডিপ্রেশনে আছে। তার চুলগুলো, সামনের চুলগুলো সাদা হয়ে গেছে, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, মানে সামনের এতটুকু জায়গা ফাঁকা হয়ে গেছে, চুল পড়ে গেছে। জেরোসিস, স্কিনটা খুব খুব বেশি ড্রাই এবং খুব বেশি 60-70 বছরের বয়স তার 40, স্কিনটা দেখতে মনে হচ্ছে 60 বছরের মতো। অত্যাধিক ড্রাইনেস এর কারণে স্কিনটা কুঁচকে আছে। সুতরাং তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে আমরা বুঝতে পারছি যে মানুষটা ডিপ্রেশনে আছে। এখন ডিপ্রেশন তো থাকবেই আপা, ডিপ্রেশনকে অ্যাভয়েড করা যাবে না, স্ট্রেস থাকবে, এগুলোকে অ্যাভয়েড করা যাবে না, কিন্তু এগুলোকে ম্যানেজ করার জন্য দেয়ার আর সো মেনি অপশনস। যেমন আমরা ইনার এন্ড আউটার কারেকশন দুইটা দিতে পারি। ডিপ্রেশনে যখন আছি, এংজাইটিতে আছি, ইনার কারেকশন মিন্স আমি প্রথমেই বলবো লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনে আমাকে স্ট্রেসে ম্যানেজমেন্ট করতে হবে, স্ট্রেসটাকে কি করে আমি ম্যানেজ করব সেটা আমাকে শিখতে হবে। এই জন্য আমি কাউন্সেলিং করতে পারি, আমি মেডিটেশন করতে পারি, এক্সারসাইজ করতে পারি, যোগা করতে পারি, যে কাজগুলো করলে আমাকে আনন্দ দেয়। মুভি দেখা, বই পড়া, স্টে কানেক্টেড উইথ আওয়ার ডিয়ার ওয়ান্স, মেবি আমার বাচ্চাদের সাথে সময় কাটানো, প্যারেন্টসদের সাথে সময় কাটানো, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়া। আমরা যে কাজগুলো আমাদের করতে ভালো লাগে আমরা সেই কাজগুলো করতে পারি। আমাদের নিউট্রিশনাল ব্যালেন্স একটা বিশাল ব্যাপার স্ট্রেসের সময়, এবং আমরা যদি অ্যাডিকুয়েট নিউট্রিশনটা নেই, যেমন আমরা বলি যে অ্যান্টিঅক্সিডেন্ট, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমার শরীরে যত আসবে ফ্রি রেডিক্যালস গুলো তত মারা যাবে এবং স্ট্রেসের পরিমাণটাও তত কমে আসবে। সুতরাং আমার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট ফুড নিতে হবে, এবং ফুডটা হতে হবে খুব ফ্রিকুয়েন্ট, স্মল অ্যামাউন্ট বাট ফ্রিকুয়েন্ট ফুড, যাতে আমার স্টমাকে নর্মাল ফ্লোরা গুলা অ্যাক্টিভেট থাকে এবং আমার বয়সের বার্ধক্যের ছাপটাকে কমিয়ে নিয়ে আসে। এরপরে আমরা খুব অ্যাক্টিভ থাকবো, আমরা কাজে, এক্সারসাইজে বা আমাদের চারিপাশের পরিবেশকে নিয়ে আমরা অ্যাক্টিভ থাকবো, আমরা এলোন থাকবো না, সোশ্যাল কন্ট্যাক্টটাকে মেনটেন করবো। হ্যাঁ, এবং আমাদের স্কিন কেয়ারের ব্যাপারে আমাদের একটা প্রপার নলেজ থাকতে হবে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ঘুম। আমাদেরকে লাইফস্টাইল মডিফিকেশনের সময় দেখতে হবে যে আমার 8 ঘন্টা ডেইলি কোয়ালিটি স্লিপ হচ্ছে কিনা, যেটা আমার মেটাবলিজমকে বাড়াবে, বডিকে ডিটক্সিফাই করবে এবং হরমোন ব্যালেন্সটাকে মেনটেন করবে। সুতরাং ঘুমটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেডিসিন স্ট্রেসের জন্য বা অ্যান্টি এজিং এর জন্য। এরপরে আমরা যদি আউটার কারেকশনে আসি, আউটার কারেকশনে প্রথমে আমরা বলবো স্কিনের নিউট্রিশন, স্কিন মেইনটেনেন্স, এবং অ্যাকর্ডিং টু প্রবলেম আমরা কনসালটেন্টের কাছে এসে আমরা কি করব সেটা সাজেশন নাও। স্কিনের নিউট্রিশন বলতে রেডিক্যালস গুলো বা এই টক্সিন গুলো তৈরি হয় দুইটা ভাগে, একটা হচ্ছে ফ্যাট পোর্শনে, একটা ওয়াটার পোর্শনে। সুতরাং আমাদের ফ্যাট এবং ওয়াটার সলিউবল ভিটামিন গুলো নিতে হবে, এটাকে আমরা বলে থাকি মাইক্রোনিউট্রিয়েন্ট থেরাপি। আবার অনেক সময় অ্যান্টিঅক্সিডেন্ট আমরা দিয়ে থাকি। অ্যান্টিঅক্সিডেন্টে করে কি, স্পেসে যে ফ্রি রেডিক্যালস গুলো তৈরি হচ্ছে এগুলাকে ডিটক্সিফাই করছে এবং আমাদের বডির অনেক নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি গুলোকে কারেকশন করে। আমরা ইনজেক্টেবল ফর্মেও দিতে পারি, আবার ওরালেও দিতে পারি। আমরা অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে নিতে পারি। আমরা স্কিনের প্রপার কেয়ার, যেটা যেমন স্কিনটা স্ট্রেস থেকে খুব ড্রাই হয়ে গেছে, আমরা কি করব, আমরা প্রচুর রিপিটেডলি ময়েশ্চার করতে থাকবো স্কিনকে। আমরা স্কিনের স্ট্রেসের জন্য আমাদের র্যাশ আছে,
কিংবা আর্টিকেরিয়া আছে, আমরা স্কিনটাকে হাইজিন মেনটেন করব। আমরা একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে গোসল করব। এই গোসলে আমরা কোনো সোপ ইউজ করব না, মাইল্ড বডি ওয়াশ ইউজ করব, এবং আমরা যখন গাটা মুছবো আমরা তখন খেয়াল করব যে আমরা যাতে আস্তে আস্তে সোপ করে করে গা মুছি, রাবিং যাতে না হয়, মিউকোজাল ইনজুরিটা যাতে না হয়। আমরা স্কিনের ময়শ্চারাইজের ব্যাপারে একটু আমি বলবো যে বাজারে অনেক রকম প্রোডাক্ট পাওয়া যায়। যখন ত্বক কুচকে যেতে থাকে, মুখে বুলি রেখা আসতে থাকে, আমরা খুব বায়াস হয়ে ফর্সাকারী অথবা বিভিন্ন স্টেরয়েডাল প্রোডাক্ট গুলো আমরা নিয়ে থাকি। এটা কিন্তু অ্যাডভার্স ইফেক্ট করে, কারণ ময়শ্চার কমে যাচ্ছে, স্কিনের আর্দ্রতা কমে যাচ্ছে। এখানে কিন্তু স্টেরয়েড বা রকিং ফর্সাকারী ক্রিমের কিন্তু কোনো ভূমিকা নেই। আর যখন আমাদের ত্বকে এজিংটা হয়ে গেল, তখন আমরা এটাকে ট্রিটমেন্টের জন্য আমরা আমাদের একজন স্পেশালিস্টের কাছে আসব, এবং উনি আমাদের ত্বকের সমস্যা অনুযায়ী বিভিন্ন ট্রিটমেন্ট দিবেন। যেমন 20 বছরের একটা মেয়ে, খুব স্ট্রেস, তার স্কিনে ব্রণ আছে, ব্রণের দাগ আছে, ব্রণের গর্ত আছে, সে যাবেন ডাক্তারের কাছে। ডাক্তার তাকে আগে প্রথমে দেখবেন যে তার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা, তার পিরিয়ডস রেগুলার হচ্ছে কিনা, কারণ অনেক সময় পিসিও থেকেও কিন্তু স্ট্রেস হয়ে থাকে, পিসিও থেকে স্ট্রেসও হয়, স্কিনের বিভিন্ন প্রবলেমস গুলো অ্যারাইজ করে। তো তখন তাকে তার প্রবলেম অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হবে। ব্রণের দাগের জন্য কিছু মাইল্ড টপিক্যাল কিছু ক্রিম দেওয়া যেতে পারে, ব্রণের মুখগুলো ওপেন করে দিয়ে ব্রণের গর্তগুলোকে সারানোর জন্য বিভিন্ন লেজার ট্রিটমেন্ট আছে, আমরা সেগুলো প্রোভাইড করতে পারি। কেউ আছেন যে তার লাইফস্টাইলটা একটু সেডেন্টারি, তিনি টেবিল চেয়ারে বসে 8 ঘন্টা কাজ করেন, যার জন্য তার স্ট্রেস থেকে তার বডি শেপিংটা নষ্ট হয়ে গেছে, একটা অ্যাবডোমিনাল ওবেসিটি হয়ে গেছে, এটা নিয়ে তিনি খুব টেনশনে আছেন। আমরা ইজিলি তার বডি শেপিং করে দিতে পারি, আমাদের কাছে অপশনস তার আছে, মানে এখানে অপশনস আর দেয়ার, আমরা অনেক রকম ইজিলি option তার আছে। বডি শেপিংটা করে দিতে পারি। কারো এজিং আচ্ছা, এর কারণে চেহারাটা ঝুলে গেছে, স্যাগিং হয়ে গেছে, আমরা কি করব, আমাদের কোলাজেন এন্ড ইলাস্টিন যেটা আমাদের টাইটেনিং এর জন্য দায়ী, আমরা কোলাজেনটাকে স্টিমুলেশন করে দিতে পারি, কোলাজেন হাউসটাকে স্টিমুলেশন দিয়ে চেহারাটাকে আমরা টাইটেনিং করে দিতে পারি। তাতে ত্বক তার সজীবতাটাও ফিরে পাবে এবং আরেকটু কার্যক্ষম হবে। আরো ডাবল চিন হয়ে গেছে, আমরা আলট্রা কন্ট্রোল বলে একটা ট্রিটমেন্ট আছে যেটা এক্সট্রা ফ্যাটকে ড্রেনেজ করে দেয়, একটা এক্সট্রা ফ্যাটকে ড্রেনেজ করে আমরা তার এই ফেসের এই প্রবলেমটাকে আমরা সলভ করে দিতে পারি। চুল পড়ে যাচ্ছে, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হতে পারে, টেলোজেন ইফ্লাবিয়াম ফেসটা হতে পারে, যে কোনো কারণে চুল পড়ে যাচ্ছে, আমরা তাকে মাইক্রোনিউট্রিয়েন্ট থেরাপি দিতে পারি, তার লাইফস্টাইলটা মডিফিকেশন করে নিয়ে এসে তার যদি কোনো কোনো আমাদের মিনক্সিডিল বা অন্য এই ধরনের কোনো স্প্রে বা লোশন দরকার থাকে, আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি সেগুলোই ব্যবহার করতে পারেন। আবার ট্রিটমেন্ট আছে, যেমন পিআরপি দিয়ে থাকি, আমরা হেয়ার রিগ্রোথ থেরাপি দিয়ে থাকি, অ্যান্টি এজিং এ আচ্ছা, অনেক 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 অপশনস আছে। সুতরাং আচ্ছা। সব অপশনস গুলো তো আসলে অ্যাপ্লাই করা যায় না, যার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী আমরা তাদেরকে সাজেস্ট করে থাকি। আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের। তারপরও একটু আজকে যেহেতু আমাদের কাছে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন এবং এনাদেরকে সবসময় পাওয়া যায় না, সেই জায়গা থেকেই আমি একটু ছোট করেই জানতে চাইবো একটা জিনিস, সেটা হচ্ছে আমরা বলি সাইকোজেনিক ইচ। একটা ইউজুয়ালি এটা যারা জেনারেল প্র্যাকটিশনার জিপি যারা তাদের কাছেই ইউজুয়ালি যায়, যে ডাক্তার সাহেব আমার একটা জায়গায় চুলকাচ্ছে, তখন হয়তো যেটা কমন একটা ওষুধের নাম যেটা বললে সবাই জানে, অনেক সময় ডাক্তারের কাছেও যায় না, ফার্মাসিওয়ালাই দিয়ে দেয় যে এই ওষুধটা খাও, এই ওষুধটা খেলে তোমার চুলকানি বন্ধ হয়ে যাবে, এবং এই চুলকানি বন্ধের জন্য ওষুধ খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে একটা মানসিক কারণে, এই সাইকোজেনিক ইচ, মানসিক সমস্যার কারণে কিন্তু এই চুলকানিটা হচ্ছে, এবং এটা একটা অনেক বড় সংখ্যক মানুষ এ ব্যাপারে জানেই না, কিন্তু অনেক বড় সংখ্যক মানুষ এটাতে ভোগেন। তো সেই জায়গা থেকেই আমি একটু চিরঞ্জীবের কাছে জানতে চাইবো, সময় শেষ হয়ে গেছে, তারপরে সংক্ষিপ্ত করে দর্শকদের জন্য, যে ইচিংটা কি আসলে আমরা মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে ফেলবো? আর আরেকটা প্রশ্ন সাথেই করে ফেলি, এই ইচটা, এই চুলকানোটা, এটা কি স্ট্রেসের একটা সাইন হতে পারে? ডক্টর চিরঞ্জীব, মাইক্রোফোনটা বোধহয় আমাদের এক ধরনের খোলা আছে।
আমাদের এক ধরনের রোগী আছে, আমরা এটাকে বলে সোমাটিক সিমটম ডিসঅর্ডার। এই সোমাটিক সিমটমের কিন্তু এরকম বডিলি বিভিন্ন সিমটম নিয়ে প্রেজেন্ট করেন। কেউ শরীর ব্যথা নিয়ে প্রেজেন্ট করেন, কেউ দেখা যাচ্ছে শরীরের মাংস স্পাজম হচ্ছে এটা প্রেজেন্ট করেন, কেউ কিন্তু আবার এরকম ইচিং নিয়ে প্রেজেন্ট করেন। এটাকে আমরা সোমাটিক সিমটম ডিসঅর্ডার, এবং এটা কিন্তু সরাসরি কিন্তু স্ট্রেস রিলেটেড একটা ডিসঅর্ডার। আমাদের সাইকিয়াট্রিক তো অনেক ডিসঅর্ডার আছে, এবং তার মধ্যে যেগুলি স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার, এখানে সাইকোথেরাপির ভূমিকাটা অনেক বেশি, কথা সেশনের ভূমিকা অনেক বেশি। এবং সোমাটিক সিমটম সেই টাইপের ডিসঅর্ডার যেখানে কথা সেশনের ভূমিকাটা সবার আগে বেশি। বিভিন্ন ব্যক্তি বিষণ্ণতার কথা বলেছিলাম, দুশ্চিন্তার কথা বলেছিলাম, এখানে কিন্তু আমরা বলেছিলাম প্রাথমিকভাবে আমরা মেডিকেশন দিব, তারপর সাইকোথেরাপি আছে। কিন্তু এই ডিসঅর্ডার আমরা প্রথমেই কিন্তু প্রাথমিকভাবে কিন্তু সাইকোথেরাপির গুরুত্ব আগে দিব, তারপর আমরা মেডিকেশনের কথা চিন্তা করবো। তার মানে এখানে রোগীদেরকে যদি এই ঠিক ওয়েতে তাকে তার স্ট্রেস গুলো আইডেন্টিফাই করা যায়, সেই স্ট্রেস থেকে তাকে ডিল করানোর ট্রেনিং দেওয়া যায়, তাকে রিল্যাক্স রাখানো যায়, আস্তে আস্তে কিন্তু আমরা অনেক রোগীদের দেখেছি সামান্য বেনজোডিয়াজিপিন বা সামান্য ওষুধে রোগী কিন্তু বেটার ফিল করে, বলে যে আমি এইসব ওষুধ খেলে আমি কিন্তু বেটার ফিল করছি, আর ওষুধ বন্ধ করে দিলে খারাপ হয়ে যাচ্ছি। তাতে যদি আসলেই যদি এনজাইটি ইনডিউস না হতো বা আসলে স্ট্রেস ইনডিউস না হতো, তাহলে কিন্তু তার ক্ষেত্রে ইমপ্রুভমেন্টটা হতো না। যদি আসলে এই ক্ষেত্রে তখন যে টেস্ট গুলো করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে টেস্টের মধ্যে কোনো ধরনের কোনো সাইন সিম্পটম আসতেছে না টেস্টের মধ্যে, যে আমাদের অ্যালার্জিক রিঅ্যাকশনে যেটা হয় আইজিটা বেশি হয়ে যায়, দেখা যাচ্ছে সেগুলো কিন্তু হচ্ছে না, তাতে কিন্তু ম্যাক্রোফেজ লেভেল বাড়ছে না। তো আমার কথা হচ্ছে তাহলে আমরা এভিডেন্স তাহলে কি, তাহলে এভিডেন্স হচ্ছে আসলে আমাদের শরীরের প্রতিটা ক্ষেত্রে কিছু রিঅ্যাকশন আছে, এবং এই শরীরের বিভিন্ন রিঅ্যাকশনে আমরা যখন উপরিক্তকে বলেন আপনার যে শরীরের মুখের মধ্যে আমাদের রিঅ্যাকশন আসে, স্ট্রেসের বিভিন্ন ডিপ্রেশনের এনজাইটি, ঠিক সেরকম ভিতরেও কিন্তু আমাদের শরীরে রিঅ্যাকশন আছে, এবং এইটার সাথে আমাদের শরীরের বিভিন্ন নার্ভ ফিলিংস, বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার, বিভিন্ন হরমোনস সবকিছুই কিন্তু দায়ী। আমাদের বিভিন্ন সাইটোকাইন্স বলি আমরা, সাইটোকাইন্স আমাদের বিভিন্ন কেমিক্যাল মেডিসিন সবগুলোই কিন্তু আমাদের স্ট্রেসের সাথে কিন্তু চেঞ্জ হয়। এবং এই চেঞ্জের কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে যখন আমরা মেডিকেশন দিচ্ছি বা রিল্যাক্সেশন থেরাপি দিচ্ছি, কারণ আমরা অনেক ক্ষেত্রে কিছু কিছু রোগী আছে 25% 30% রোগী যাদের কাছে সামান্য সাইকোথেরাপিতে ইমপ্রুভ করে যাচ্ছে, মেডিকেশন দিকে যেতে হচ্ছে না। তার মানে এখানে তার মানে তার প্রবলেম গুলো তুলনামূলক কম ছিল, সিমটম গুলো কম ছিল, এবং এখানে সাইকোথেরাপির ক্ষেত্রে তাকে সঠিক ট্রিটমেন্টটা তাকে দিয়েছে, এবং যিনি আপনাকে সাইকোথেরাপি দিয়েছেন তার সাথে তার অ্যাটাচমেন্টটা ভালো হয়েছে, সাইকোথেরাপিস্টও তাকে ঠিক মতো বুঝেছে, রোগীও আন্তরিক ছিল। কারণ সাইকোথেরাপির ক্ষেত্রে যেটা হয় কি আপনারা জানেন হয়তো, ঠিক মতো পরিমাণ মতো যতটুকু সেশন করার দরকার তার মাঝখানে যদি রোগী স্কিপ করে যায়, তাহলে সাইকোথেরাপির সেই কোর্সটা কমপ্লিট হয় না, এবং মাঝ পর্যায়ে রোগী যদি ভালো বোধ করে, একটা পর্যায়ে কিন্তু রোগী আবার খারাপের দিকে টার্ন করে। তো যেই চিকিৎসাটাই নিক, সাইকোথেরাপি নিক, মেডিকেশন নিক, এই ইচিং হোক, বা অনেক ক্ষেত্রে অনেকে যদি বলে স্যার শরীরে আমার ঝিনঝিন করে, বা শরীরকে বলে অবশ হয়ে গেছে, অনেক সময় বলে রোগীদের যে এই জায়গায় আমার প্যারেস্থেসিয়া বলি আমরা, যে এই জায়গায় আমার কোন সেন্সেশন কাজ করছে না, আমি কোনটাকে টাচ করলে কিছু বুঝতে পারছি না, কিন্তু কোন স্ট্রেসের কোনো কোনো মানে কোনো স্ট্রোকের কোনো আমরা কিছু এভিডেন্স পাই। অনেকে রোগী এসে বলে যে আমার কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে, এটাকে বলে আমরা কনভার্সন ডিসঅর্ডার বলি। এক্ষেত্রে রোগীরা দেখা যাচ্ছে এক সাইড প্যারালাইসিস নিয়ে আসছে, কেউ মুখে কথা বলতে পারছে না, কেউ কানে শুনতে পাচ্ছে না, সবই কিন্তু সেই স্ট্রেস বা বিভিন্ন কিছু যে সে কনফ্লিক্ট বা কোনো একটা প্রবলেমে পড়েছে, প্রবলেম সলভ করতে পারছে না, মনের অজান্তে এই কনফ্লিক্টটা তার মধ্যে থেকে যাচ্ছে, উপর থেকে সে বুঝতেও পারছে না, এবং এই জায়গাতে কিন্তু তার মধ্যে সিমটম গুলো, শারীরিক সিমটম গুলো কিন্তু আসে। এটা নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন গবেষণা হয়েছে, এবং দেখা গেছে সব ক্ষেত্রে তাকে যদি সাইকোথেরাপির মাধ্যমে তার এই প্রবলেম সলভ গুলাকে করা যায়, তার অবচেতন মনটাকে বোঝা যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। তাহলে অবশ্যই বলতে হবে শরীরের অনেক ক্ষেত্রে অনেক সিমটমস গুলা আমাদের কিন্তু, এই যেমন আমি একটা যে প্লুরাইটিস যেমন আছে, ঠিক সেরকম ফুসকুটের কিন্তু কথা বলি আমরা, অনেক অনেক প্যাপিউসে কিন্তু উঠে, যেটা কিন্তু স্ট্রেসের কনসিকুয়েন্স কিন্তু উঠে। এবং সেক্ষেত্রে যে একটু আগে আপনি বললেন যে তেল বেশি রিলিজ হয়, কারণ অয়েলিং বেশি, হ্যাঁ সবকিছুর সাথে সবকিছু আমাদের রিলেশন আছে। তো সেই কারণে এটা কিন্তু আমাদের অটোনমিক ভাবে করে, এটা কিন্তু আমরা বন্ধ করতে পারবো না। কেউ যদি বলে আমি স্ট্রেসে ভুগবো কিন্তু আমার একনি হবে না, আমার আমার অয়েল সিক্রেশন আমি কমিয়ে দিতে পারবো, সেটা কিন্তু তাদের নিজের নিয়ন্ত্রণে না। তো নিজের নিয়ন্ত্রণে আমাদের কোনটা, আমাদের স্ট্রেস, স্ট্রেস আমরা আটকাতে পারবো না, কিন্তু আমরা স্ট্রেসটাকে কিভাবে ডিল করবো সেই জায়গাটা যদি আমি ট্রেন্ড আপ হই, তার মানে আমি নিজেকে চেঞ্জ করাটা আমার যতটুকু সহজ, আমার পরিবেশে কিন্তু চেঞ্জ করাটা আমার ততটুকু কঠিন। তার মানে আমি যদি নিজেকে চেঞ্জ করার ট্রাই করতে পারি, সেই ক্ষেত্রে অবশ্যই আমি যদি নিজের জায়গায় আমি নিজে না বুঝতে পারি, অবশ্যই আমাকে এক্সপার্ট, আমাকে ওপিনিয়ন লাগবে। এক্সপার্টের এখন একটা কৃষক চাষাবাদ করছে, তার ফলন ভালো হচ্ছে না, তো অবশ্যই সে কৃষিকাজে যে এক্সপার্ট তার সাথে তার ওপিনিয়ন নিতেই হবে, এখানে তো করার কিছু নাই, লজ্জার কিছু নেই। আমাদের ক্ষেত্রে অনেকেই মনে করে আমি হয়তো সাইকিয়াট্রিস্টের কাছে গেলে, সাইকোলজিস্টের কাছে গেলে আমাকে মানুষ পাগল বলবে, আমি হয়তো পাগল হয়ে গেলাম, কি মনে করবে, আমার তো ভ্যালু কমে গেল। এই স্টিগমা খেতে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। আমি মনে করি ডার্মাটোলজির প্রবলেম হোক বা না হোক, আমাদের যে কোনো প্রবলেম হলে এটাকে আমাকে ছোটভাবে দেখলে চলবে না, আমাকে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে পারে এটা ডার্মাটোলজির প্রবলেম, হতে পারে এটা সাইকিয়াট্রিক প্রবলেম, আমাকে একজন ডায়াবেটিস কাছে যে আমি কনফার্ম করি না কেন প্রবলেমটা কোথায়, এই যে আমার যে চিন্তা হচ্ছে, আমার যে স্কিন চিন্তা যে আমার ভালো হচ্ছে না দীর্ঘদিন, এবং ডার্মাটোলজিস্ট চিকিৎসা করছে তাও ভালো হচ্ছে না,
তখন সে ডার্মাটোলজিস্টকে ব্লেম না করে সে ডার্মাটোলজিস্টের কাছে যদি ফলো আপ করে যে আসলে আমি তো বুঝতে পারছি না, আপনি তো আমাকে ভালো ওষুধ দিয়েছেন কিন্তু আমি কেন ভালো হচ্ছি না, তখন ডার্মাটোলজিস্ট যদি তাকে সেক্ষেত্রে বোঝাতে পারেন যে আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, কারণ এটি স্ট্রেস ইনডিউসড। অনেক রোগী কিন্তু সেটা মেনে নিতে পারে না, মনে করে যে ডাক্তার ভালো করতে পারে না, সে রিপিটেড আরেক ডাক্তারের সাথে মানে যায় এবং ডক্টর শপিং বলি আমরা এক্ষেত্রে, রিপিটেড ডক্টর শপিং করতে থাকে এবং দেখা যাচ্ছে সে কিন্তু ভালো হচ্ছে না, এট লাস্ট কিন্তু সে ভালো হচ্ছে না, তখন ডক্টরের বদনাম করছে যে ডার্মাটোলজিস্ট ভালো করতে পারছে না। কিন্তু এই ক্ষেত্রে তাকে যদি একজনকে রেফার করা হয়, সে যদি তাকে যায় বা নিজে থেকেও বুঝতে পারে প্রবলেমটা যদি আমার কেন হচ্ছে না, একটু যাই একটু দেখে, তাহলে কিন্তু সমস্যার কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। আমি মনে করি তার সবকিছু সমাধান কিন্তু তার হাতেই, সে যদি চায় তাহলে সে সমাধান কিন্তু করতে পারবে এবং তার ফ্যামিলি মেম্বার যদি চায় সে কিন্তু সমাধান করতে পারবে। কেউ কাউকে ব্লেমিং করলে, কেউ কাউকে টিজ করলে, কেউ কাউকে রোগ নিয়ে হেও করলে তার রোগ কখনোই ভালো হয়ে যায় না। আমাদের মধ্যে একটা বড় প্রবলেম আছে যে তার রোগ নিয়ে বেশি কথা বলার দরকার নাই, তাকে ডাক্তারের কাছে বেশি নেওয়ার দরকার নেই, তাহলে তার রোগটা বেড়ে যাবে, দরকার নেই, সে নিজে নিজে ঠিক হয়ে যাবে। এই ধারণা থেকে কিন্তু আমাদের প্রবলেম গুলো আরো বাড়ে, স্ট্রেস গুলো বাড়ে। আমি বলি প্রাথমিকভাবে যদি আমার প্রবলেমটাকে নিয়ে আমরা ফ্যামিলি অ্যাওয়ার হয়, তাহলে কিন্তু প্রবলেম গুলো পরবর্তীতে কিন্তু আর দীর্ঘস্থায়ী কিন্তু হয় না। ধন্যবাদ। দারুণ বলেছেন যে এই যে ব্লেম গেম, এই ব্লেম গেম খেলার প্রবণতাটা কিন্তু আসলেই অনেক বেশি, এবং ওই যে ডক্টর শপিং এর মতন এই ডাক্তার ভালো সেই ডাক্তার ভালো, এবং আলটিমেটলি যেটা হয় কোন ডাক্তার ভালো কোন ডাক্তার খারাপ সেটা আমার অ্যানালাইসিস করার থেকেও প্রবলেম হচ্ছে আমি নিজে তো কষ্ট পাচ্ছি। আমি একটা চিকিৎসা যদি শুরু করি তাহলে আমার পুরো প্রসিডিওরটা শেষ করার জন্য ধৈর্যটা তো রাখতে হবে। এবং এখন বোধহয় এই যে বিশ্বাসহীনতার জায়গাগুলো আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছে। করোনার সময় আমাদের অনেক ধরনের মেন্টাল সমস্যা তৈরি হচ্ছে, এবং এটা আরেকটা স্টিগমার জায়গা যে আমাদের সামান্য সর্দি কাশি হলেও আমরা ফোন করে কিন্তু বলি হ্যাঁ সর্দি হলো, কিন্তু আমি বিষণ্ণতায় ভুগছি এটা বলতে গেলে মনে হয় যে আমি পাগলের ডাক্তারের কাছে যাচ্ছি। তো ঘটনাটা তো সেটা না, কারণ আজকের অনুষ্ঠানটাও কিন্তু সেরকমই ছিল যে আমার মন এবং যে শরীরের কানেকশন, আমার শরীরকে চালাবে মন, কাজে আমার মনোদৈহিক কানেকশনটাকে যদি বুঝে সেটাকে নিয়ে চিকিৎসা নেওয়াটা, সেটাই আমার জন্য সুস্থতার লক্ষণ। আমরা একদম শেষ প্রান্তে, আমি খুব ছোট্ট করে এক দুই লাইনে ডক্টর মুনিয়ার কাছ থেকে একটু শুনতে চাইবো যে যদি স্ট্রেসফুল ইচিং নিয়ে আপনার কাছে আসে, সেই ক্ষেত্রে অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আপনারা তখন সেই যে চুলকানি বা ইচিংটার ব্যাপারে আপনারা কি করেন? আবার এক্ষেত্রে স্ট্রেসফুল ইচিং নিয়ে বা স্ট্রেস থেকে ইচিং নিয়ে দুই ধরনের পেশেন্ট আছে। এক এক ধরনের পেশেন্ট আছেন যারা কিছু অটোইমিউন ডিজিজ ক্যারি করছেন, স্ট্রেসের কারণে সেগুলো বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে আমাদের আসলে কিছু স্পেসিফাইড ট্রিটমেন্ট আছে, যেমন সোরিয়াসিসে আমরা ফটোথেরাপি দিয়ে থাকি, ভিটিলিগো সেতি যেটাকে বলি সেটাই আমরা ফটোথেরাপি দিয়ে থাকি, সেতিটা বেড়ে যায় সাথে চুলকানিটাও বেড়ে যায়। আবার কিছু ইনফ্লামেটরি কন্ডিশন নিয়ে আসে, যেমন হিপস, আগে বলেছি লাল লাল ছোট ছোট দানার মতো র্যাশ, সাদা চাকা চাকা বা লাল চাকা চাকা দানা দানা হয়ে ফুলে ফুলে যায়, আর্টিকেরিয়া বা রোজাসিয়া যেটা লাল হয়ে যায়। এই ধরনের ইনফ্লামেটরি কন্ডিশন আসলে আমরা দিয়ে থাকি লাইট ইমিটেড ডায়েট, যেটা অ্যান্টি ইনফ্লামেটরি। যখন তাদেরকে আসলে কাউন্সেলিং করা হয়ে থাকে, কাউন্সেলিং এর পরেও তাদের এই প্রবলেম গুলো সাস্টেইন করছে, তারা এই প্রবলেম গুলো নিয়ে আসছে, তখন আমরা তাদেরকে কিছু প্রসিডিউরে দিয়ে যাই। তো ইনফ্লামেটরি কন্ডিশনে আমরা লাইট ইমিটেড ডায়েট দিয়ে থাকি। যখন ইনফেকশাস কন্ডিশনটা হয় তখন আমরা তাদেরকে ফটোথেরাপিও দিই, সাথে কিছু ওরাল কারেকশনও দিয়ে থাকি, অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি খাওয়ার জন্য, লোকালি কিছু অ্যান্টিহিস্টামিন লাগানোর জন্য দিয়ে থাকি, ওভার দ্য কাউন্টারে মাইল্ড স্টেরয়েড থেরাপি পাওয়া যায় যেগুলো দিলে একটু সুদিং ইফেক্ট হয়, যেমন ক্যালামিনা কম্পাউন্ড বা ক্যালামিনা লোশন, যেগুলো অ্যান্টি ইচ হিসেবে কাজ করে। এই ধরনের কিছু মেডিসিন আমরা দিয়ে থাকি, এবং তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে স্কিনের হাইজিন মেনটেন করা, স্কিনটাকে ময়েশ্চার করা, এবং স্কিনকে নিজে থেকে শ্বাস প্রশ্বাস নিতে দেওয়া। এরপরে তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনি ডাক্তারের কাছে আসবেন এবং ডাক্তার আপনার সমস্যা অনুযায়ী আপনাকে চিকিৎসা। চমৎকার, দারুণ একটা কথা বলেছেন যে আমাদের স্কিনটাকে শ্বাস প্রশ্বাস নিতে দিতে হবে, অনেক কিছুর তলায় তাকে চাপা দিয়ে রাখা যাবে না। অনেক ধন্যবাদ আজকে আপনাদের দুইজনকেই, আপনারা আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং আমরা অনেক কিছু শুনলাম। দর্শকদেরকে একটু বলতে চাই এই অনুষ্ঠানটা ইউটিউবে থেকে যাবে,
কাজেই আপনারা চাইলে আপনারা নিজেরাও দেখতে পারেন এবং কাউকে রেফারও করতে পারেন। আবার আমরা আগামী বৃহস্পতিবার নতুন কোনো টপিক নিয়ে আসবো আপনাদের কাছে। এবং একদম শেষ প্রান্তে বলতে চাই যে স্টেশন বাংলা সারা বিশ্বের যারা বাংলা ভাষী তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য এই অনুষ্ঠানটা করছে। কাজেই বাংলা যখন বলবো, বাংলা বললে রবীন্দ্রনাথ চলেই আসে। এবং রবীন্দ্রনাথ একটা খুব সুন্দর কথা বলছেন যে দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। কাজেই দেহ মনের সুদূর পারে আমি হারিয়ে যেতে পারি, সেখানে আমার ইমোশন কাজ করতে পারে, আমার অসুস্থতা কাজ করতে পারে। সেখান থেকে সচেতনতার সাথে নিজেকে আবার ফিরিয়ে আনা, প্রয়োজনে পেশাগত সাহায্য নেওয়া, এই জায়গাটাই আমার বুদ্ধিমত্তার লক্ষণ। সবাই ভালো থাকি, আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার। ধন্যবাদ।